নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বাংলার প্রখ্যাত কবি, প্রখ্যাত চলচ্চিত্রকার এবং বাংলা গদ্য সাহিত্যের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক প্রেমেন্দ্র মিত্র রচিত রহস্য গল্প কুহকের দেশে প্রথম পর্ব। দুবছর আগে হঠাৎ তিনটি বড় বড় রাজ্যের ওপর যুদ্ধের মেঘ কালো হয়ে জমে উঠেছিল। রাজ্যগুলি ছোটখাটো নয় এবং তাদের মধ্যে একটি আবার সাম্রাজ্য। যে কোনো মুহূর্তে তখন মনে হয়েছিল এই তিনটি রাজ্য পরস্পরের বিরুদ্ধে অভিযান করতে পারে। এই সংগ্রামের কেন্দ্র হলো একেবারে সুদূর প্রাচ্যে, কিন্তু এর সূত্রপাত কি থেকে শুনলে বিশ্বাস করতে পারবে না। এর সূত্রপাত সাধারণ একটি বাজারে মধু রাখবার একটি বাঁশের চোঙায়। মিচিনার বাজারে বাঁশের চোঙা করে এক জঙ্গলি কাচিন এসেছিল পাহাড়ি মধু বিক্রি করতে। সেই মধুর ভেতর ছিল একটি পোকা। সেই পোকা থেকেই তিনটি রাজ্যের ভেতর রেষারেষির সূত্রপাত। এমন আজগুবি কথা কেউ সহজে বিশ্বাস করতে পারবে না জানি। সমস্ত গল্প না বললে এর রহস্য এক কথায় ব্যাখ্যা করাও যাবে না। সেই জন্যই এই কাহিনীর অবতারণা। মিচিনা যে ব্রহ্মদেশের উত্তরে ইরাবতীর ধারে একটি শহর, একথা অনেকেরই বোধহয় জানা আছে। রেঙ্গুন থেকে 700 মাইল রেলপথ পার হয়ে এখানে পৌঁছতে হয়। রেলপথ এখানেই শেষ। তারপর ঘন জঙ্গল আর পাহাড়ের দেশ। সে দেশের কথা সভ্য মানুষ খুব কমই জানে। এত দেশ থাকতে এই মিচিনায় কেন যে আমার মামাবাবু চাকরি নিয়ে এসে বসেছিলেন তা তার অন্যান্য অনেক ব্যাপারের মতোই বোঝা কঠিন। মামাবাবু দেখতে নাদুস নুদুস নিরীহ চেহারার লোক। কথাবার্তায়, আচারে, ব্যবহারে কোথাও তার এমন কোনো লক্ষণ নেই যার দ্বারা মনে হতে পারে যে তিনি অসাধারণ কিছু করতে পারেন। চেহারা ও প্রকৃতির দিক দিয়ে মনে হয় যে সাধারণ কলেজের প্রফেসর বা অফিসের বড়বাবু হলেই বুঝি তাকে মানাতো। ছেলেবেলায় তার সম্বন্ধে সেই রকম আশাই সবাই করেছিল। পড়াশোনায় তিনি ভালো। সবাই ভেবেছিল বড় হয়ে একটা আরামের কাজই তিনি বেছে নেবেন। কিন্তু তার বদলে সবাইকে অবাক করে মামাবাবু গেলেন মাইনিং পড়তে। সসম্মানে মাইনিং পাশ করে এসে দেশে চাকরি পাবার সুবিধে থাকতেও তিনি গেলেন সুদূর বার্মার জঙ্গলে প্রসপেক্টর হয়ে। তার চেহারা বিলেত ঘুরে এসেও তেমনি আয়েসি নাদুস নুদুস ভদ্রলোকের মতো ছিল তখনও। সবাই মানা করেছিল যে ও কাজের কষ্ট ও পরিশ্রম তার সইবে না। সইল কি না বলা যায় না, কিন্তু মামাবাবু তো দেশে আর ফেরেননি। মিচিনায় তার হেডকোয়ার্টার। সেখান থেকেই তিনি কিছুদিন আগে আমায় বেড়াতে আসার জন্য চিঠি লিখে পাঠিয়েছিলেন। কোনো কাজ সম্প্রতি ছিল না বলে আমিও রাজি হয়ে গেছিলাম। রেঙ্গুনের জাহাজে যেদিন উঠেছিলাম সেদিন কে জানতো আমার ভ্রমণ মিচিনাতেই সাঙ্গ হবে না। ভাগ্য আমার জন্যে এমন রহস্যময় এবং ভয়ঙ্কর ভ্রমণ কাহিনী নির্ধারিত করে রেখেছে যা খুব কম লোকের জীবনেই ঘটে। মিচিনায় মামাবাবুর বাড়িতে এসে প্রথমেই সেটা বাড়ি না জাদুঘর বুঝতে পারলাম না। মামাবাবু শুধু খনিজ বিদ্যাতেই তন্ময় নন, আরো অনেক কিছু নিয়ে তিনি মাথা ঘামান। উত্তর ব্রহ্মের পাথরের মূর্তি, কাঠের কাজ থেকে সেখানকার নানা জন্তু জানোয়ার, কীট পতঙ্গ সবকিছুরই নমুনা তিনি বাড়িতে সংগ্রহ করে রেখেছেন। দিন রাত সেই সব নিয়েই তিনি মেতে থাকেন। মাথায় একটু সামান্য টাক পড়া ছাড়া মামাবাবুর চেহারার কিন্তু কিছুই পরিবর্তন হয়নি, প্রকৃতিরও নয়। তাকে দেখলে সবারই মনে বুঝি একটু আগলাবার প্রবৃত্তি হয়। অসহায় ছেলে মানুষকে যেমন করে আগলাতে হয় তেমনি। তার সঙ্গে এত বছর কাটিয়ে ভালো করে পরিচয় পাওয়া সত্ত্বেও এখনো আমার মাঝে মাঝে ভুল হয়ে যায়। মিচিনায় গিয়ে প্রথম কয়েকদিন বেশ শান্তভাবেই কাটল। মামাবাবুকে দেখে মনে হলো যৌবনে যাই থাকুন, বয়স হবার সঙ্গে সঙ্গেই তিনি বেশ শান্ত হয়ে গেছেন। পড়াশোনা নিয়েই মেতে থাকেন। অন্যদিকে বেশি নড়বার চড়বার আর উৎসাহ নেই।
আর উৎসাহ থাকবেই বা কোথা থেকে? অভ্যেস অনেকগুলি তিনি খুব খারাপ করে ফেলেছেন, প্রায় নিষ্কর্মা বাঙালি জমিদারের মতো। দুপুরবেলা খেয়ে দিয়ে তোফা একটি ঘুম না দিলে তার চলে না। রাত্রে রোজ আধ ঘন্টা চাকরকে দিয়ে ভালো করে পা টেপানো তার চাই। এছাড়া খাওয়া দাওয়ার বাবুয়ানির তো কথাই নেই। এরকম লোক কি আর নড়তে চড়তে পারে বেশি? বুঝলাম, ছেলেবেলায় তাকে যারা আয়েসি ভেবেছিল তারা নেহাত ভুল করেনি। দিন কতক একটু জ্বলে উঠেই তিনি আবার নিভে গেছেন। তিনি যে বাংলাদেশে ফেরেননি তার কারণ বোধহয় এই যে এক জায়গা ছেড়ে আর কোথাও যাওয়ার পরিশ্রম ও হাঙ্গামাটুকুও তিনি আর পোহাতে রাজি নন। মামাবাবুর আশ্রয়ে দুবেলা রাজভোগ খেয়ে ও নতুন দেশে একটু আধটু বেরিয়ে বেশ দিন কাটছিল। ওজনে যেভাবে বাড়তে শুরু করেছিলাম তাতে নিজেরই ভয় হচ্ছিল। এমন সময় কিছুই নয়, মিচিনার বাজারে এক জংলি কাচিন এলো মধু বেচতে। সেই মধু বাঁশের চোঙা সমেত কিনে আনলে আমাদের চাকর মংপু, এবং সেই মধু বিকেলবেলা প্লেটে করে চাকতে গিয়ে মামাবাবু হঠাৎ চমকে প্রায় লাফ দিয়ে উঠলেন। আমি পাশেই বসে চা খাচ্ছিলাম। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, হলো কি মামাবাবু? শিগগির আমার ম্যাগনিফাইং গ্লাসটা আনো দেখি বলে মামাবাবু প্লেটের ওপর ঝুঁকে পড়লেন। ম্যাগনিফাইং গ্লাস এনে মামাবাবুর হাতে দেবার সময় ব্যাপারটা কি বুঝতে পারলাম। প্লেটে মধুর ভেতর একটি পোকা, বোধহয় মৌমাছিই হবে। সেইটা দেখেই মামাবাবুর এত উত্তেজনা। মামাবাবু তখন কাঁচটা পোকাটির ওপর ধরে নিবিষ্ট মনে কি দেখতে আরম্ভ করেছেন। একটু হেসে জিজ্ঞাসা করলাম, নতুন রকম মৌমাছি নাকি? মামাবাবু মাথা তুলে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে উত্তেজিতভাবে বললেন, নতুন? নতুন কি? একেবারে অদ্ভুত। এর হুল আলাদা। এইবার মামাবাবু গড়গড় করে নামতার মতো এমন সব গোটাকত বৈজ্ঞানিক নাম বলে গেলেন যার এক বর্ণও বুঝতে পারলাম না। সামান্য একটা মৌমাছি নিয়ে এতটা উৎসাহ আমার কাছে অত্যন্ত বিস্ময়কর। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তার ভাব দেখে মনে হচ্ছিল সামনের প্লেটে একটা সামান্য পোকার বদলে বুঝি 7 রাজার ধন মানিক পাওয়া গেছে। মামাবাবু তার বক্তৃতা শেষ করেই ডাক দিলেন, মংপ। মংপ আমাদের মগ চাকর। মামাবাবুর সঙ্গে বহুকাল বাস করার দরুন বাংলা কিন্তু সে বেশ বোঝে। মংপ এসে দাঁড়াবা মাত্র মামাবাবু তাকে জিজ্ঞাসা করলেন মধু সে কার কাছ থেকে কিনেছে। মধু খারাপ ভেবে মংপ তখন নিজের ওকালতি শুরু করে দিলে। মধু সে খুব ভালো জায়গা থেকেই কিনেছে, আসল পাহাড়ি মধু, সে আর মধু চেনে না, ইত্যাদি ইত্যাদি। মামাবাবু তাকে বক্তৃতার মাঝে থামিয়ে দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, মধু তুই খুব চিনিস, যার কাছে কিনেছিস তাকে নিয়ে আসতে পারিস সেখানে। মধুওয়ালাকে এখানে নিয়ে আসতে হবে শুনে মংপ তো প্রথমটা অবাক, তারপর অনেক কষ্টে নিজেকে সামলে এসে বললে যে মধুওয়ালা একজন পাহাড়ি কাচিন, সকালে এসেছিল বাজারে। তাকে কোথায় পাওয়া যাবে? আর খুব পাওয়া যাবে, তুই খোঁজ গিয়ে দেখ বলে মামাবাবু তাকে ধমকে পাঠিয়ে দিলেন। তারপর আমার দিকে ফিরে বললেন, পাহাড়িরা অমন 200-300 মাইল দূর থেকে জঙ্গলি জানোয়ারের ছাল, জঙ্গলি চাকের মধু প্রভৃতি নিয়ে শহরে আসে। শহরে তারা একদিন থেকেই কখনো চলে যেতে পারে না। আমি বললাম, কিন্তু মধুওয়ালাকে খুঁজছেনই বা কেন? বা খুঁজবো না? শান্তশিষ্ট মামাবাবুর হঠাৎ গলার স্বর গেছে বদলে, এরকম মৌমাছির চাক কোথায় হয় জানতে হবে না? তা হবে বটে বলে একটু হেসে আমি তখন বেরিয়ে গেলাম। মধুর ও নতুন রকমের মৌমাছির কথা আমি একরকম ভুলেই গেছিলাম। সমস্ত দিন মামাবাবুর সঙ্গে দেখাও হয়নি। রাতে একসঙ্গে খেতে বসে হঠাৎ কথাটা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, মধুওয়ালাকে পাওয়া গেল? মামাবাবু অন্যমনস্কভাবে কি যেন ভাবছিলেন। আমার কথায় সচেতন হয়ে একবার শুধু বললেন, তারপর আবার নিজের ভাবনায় যেন ডুবে গেলেন। আমি আবার জিজ্ঞাসা করলাম, কোথাকার মৌমাছি জানা গেল? মামাবাবু কিন্তু সে কথার জবাব না দিয়ে নিজের মনেই অনেকটা বললেন, জানা তো গেছে, কিন্তু সেখানে যেতে পারলে খুব ভালো হয়। কে জানে আরো কত নতুন স্পিসিস, এমনকি জেনাস সেখানে পাওয়া যেতে পারে। এদিকের পোকামাকড় সম্বন্ধে ভালো করে গবেষণা এখনো হয়নি।
সত্যিকারের এন্টোমোলজিক্যাল এক্সপেডিশন হয়নি একটাও। বলতে বলতে মামাবাবু আবার উত্তেজিত হয়ে উঠেছিলেন। বললাম, তাহলে চলুন না যাই। তাই তো ভাবছি। একটু কৌতুক করেই জিজ্ঞাসা করলাম, জায়গাটা কোথায়, কত দূর হবে? কিন্তু পর মুহূর্তে মামাবাবুর উত্তর শুনে স্তম্ভিত হয়ে গেলাম। মামাবাবু বললেন, বর্মার সীমান্ত পার হয়ে যেতে হবে হিমালয়ের ধারে, পাহাড় আর জঙ্গলের ভেতর দিয়ে 100 মাইল। একটু হেসে আমায় যেন খুশি করবার জন্যই মামাবাবু আবার বললেন, ফিরতে পারলে একটা কীর্তি থাকবে। এ অঞ্চল সত্যি মানুষের একেবারে অজানা। এখনো পর্যন্ত কেউ সে দেশে যায়নি, অন্তত গিয়ে ফেরেনি। তারপর কদিন ধরে মামাবাবুর কাছে সে অদ্ভুত দেশের কথা একটু একটু করে শুনলাম। চীন, বর্মা ও তিব্বতের সীমান্ত সেখানে এসে মিলেছে। সেটাকে বলা হয় অজানা ত্রিভুজ। এই অজানা ত্রিভুজাকৃতি দেশ ইরাবতীর একটি প্রধান শাখার উৎপত্তিস্থল। সে উৎপত্তিস্থল এখনো কেউ দেখেনি। সে দেশের পাহাড়, জঙ্গল, জানোয়ার, মানুষ সম্বন্ধেও দু একটা গুজব ছাড়া কিছুই শোনা যায় না। সে দেশে যাওয়ার পথকে দুর্গম বললে কিছুই বলা হয় না। যে কাচিন পাহাড়িদের কাছে সেখানকার খবর পাওয়া যায়, তারাও নিজেরা খুব কমই সেখানে যায়। সেখানে দারু বলে বামনাকৃতি একরকম জাত আছে। তাদেরই ছুটো ছোটা দু একটা শিকারী কাচিনদের কাছে কখনো কখনো এসে পাহাড়ি মধু, জানোয়ারের ছাল প্রভৃতি বিক্রি করে। আমাদের মধুওয়ালা এইভাবেই তার মধু পেয়েছিল। এসব বিবরণ শুনে মনে মনে কিন্তু আমি একটু আশ্বস্তই হলাম। দুপুরবেলা যে লোকের ঘন্টা দুই আরামে ঘুম না দিলে চলে না, সে লোক যে এসব দেশে অভিযান করবে না, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। কিন্তু অসম্ভবই একদিন ঘটে গেল। কদিন ধরে দেখছিলাম আমাদের বাড়িতে চীনে মজুররা যাতায়াত করছে। বাড়িতেও ছোট ছোট ক্যাম্বিসের তাঁবু, প্যাকিং কেস প্রভৃতি নানা সরঞ্জাম জমা হচ্ছে। মামাবাবু রাত দিনই ব্যস্ত। কখনো একটা বাক্সে কাঠকয়লার গুঁড়ো ভরছেন, কখনো পোকা ধরার জাল সাজাচ্ছেন। হঠাৎ একদিন এরই ভেতর স্তম্ভিত হয়ে শুনলাম, পরের দিনই মামাবাবু সেই দূর দেশের জন্য যাত্রা করবেন। আয়োজন সব সম্পূর্ণ হয়ে গেছে। অবিশ্বাসের স্বরে বললাম, বলছেন কি মামাবাবু, সত্যি যাচ্ছেন? হ্যাঁ, না গিয়ে কি করি। এমনভাবে মামাবাবু কথাটা বললেন যেন তার পিতৃদায় উপস্থিত, না গেলেই নয়। খানিক চুপ করে থেকে ব্যাপারটা বুঝে নিয়ে বললাম, আমিও তো যাচ্ছি। মামাবাবু একটু মাথা চুলকে বললেন, বড্ড কষ্ট, অনেক বিপদ আপদ হতে পারে। ভাবছিলাম তুই না হয় থাক। আমি হেসে উঠলাম। মামাবাবু 40 বছর বয়সে ওই আয়েসি দেহ নিয়ে আমায় কষ্টের আর বিপদের ভয় দেখাচ্ছেন। বললাম, আমি যাবই। তবে অনেক নতুন অভিজ্ঞতা হবে বলে মামাবাবু রাজি হয়ে চলে গেলেন। আমি কিন্তু নতুন অভিজ্ঞতার জন্য মোটেই ব্যাকুল ছিলাম না। মামাবাবুকে সামলাবার জন্যই আমার যাওয়া। পরের দিন আমাদের যাত্রার লটবহর দেখে আমি অবাক। 20টি অশ্বতরর পিঠে বোঝা চাপিয়ে 20 জন চীনে সর্দার আমাদের সঙ্গে চলেছে। তাদের সে বোঝার ভেতর খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, ওষুধপত্র থেকে বন্দুক, ডিনামাইট প্রভৃতি সব জিনিস আছে। আমাদের চাকর মঙ্ক ছাড়া আমাদের অন্যান্য কাজ করবার জন্যে আরও 2 জন কাচিন পাহাড়ি আমাদের সঙ্গে যাচ্ছে। সমস্ত ব্যাপারটাকে সামান্য পোকা শিকারের অভিযান ভাবতে আমার ভারী মজা লাগছিল। আগে লোকে দুর্গম বিপদসংকুল দেশে যেত দামি ধনরত্নের খোঁজে। এখন সামান্য পোকা সংগ্রহ করবার জন্য মানুষ তার চেয়েও বিপদসংকুল দেশে প্রাণ হাতে নিয়ে যায়। কিন্তু যাই হোক, এ মজা বেশি দিন রইল না। আমাদের এই অভিযান যে পোকা শিকারের চেয়ে অনেক বেশি কিছু হবে, তার পরিচয় শিগগিরই পেয়ে গেলাম। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল হার্টস কেল্লা। এই কেল্লা মিচিনা থেকে 220 মাইল। এই পথটুকু শীতকালটায় একরকম সুগমই বলা যেতে পারে। ঘোড়ায় চেপেও যাওয়া যায়। দুধারে বন জঙ্গল, তারই ভেতর দিয়ে মানুষের ও ঘোড়ার পায়ে মাড়ানো সংকীর্ণ পথ। এই পথ দিয়ে 3 দিন গিয়েই আমরা ইরাবতীর 2 শাখার সঙ্গম স্থল পেলাম। তারপরই পাহাড় আরম্ভ। এখান থেকেই পথ একটু দুর্গম হতে আরম্ভ হয়েছে।
4 দিনের দিন আমাদের তাঁবু পড়ল ইরাবতীর পশ্চিম শাখার ধারে একটা ছোট পাহাড়ের উপত্যকায়। এই কাচিনদের দেশ। দূরে দূরে জঙ্গলের ভেতর থেকে কাচিনদের ছোট ছোট ঘরের চাল উঁকি দিচ্ছে, কিন্তু গ্রামের সংখ্যা বেশি নয়। জঙ্গলই এখানে প্রধান। কাচিনরা বর্মার এই সীমান্ত প্রদেশের এক দুর্ধর্ষ জাত। কিছুদিন আগে পর্যন্ত এদের উপদ্রবে আশেপাশের সকলকে সন্ত্রস্ত হয়ে থাকতে হতো। তখন এরা প্রায়ই আশপাশের দেশ আক্রমণ করে বন্দীদের কৃতদাস করে আনত। এখন এরা শুনলাম অনেকটা ঠান্ডা হয়েছে, কিন্তু একেবারে নয়। এদেশে বাঘের উপদ্রব বেশি বলে আমাদের তাঁবু ও অশ্বতর বাহিনীকে সারা রাত ভালো করে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও হঠাৎ মাঝরাতে ভয়ঙ্কর বাঘের গর্জন ও মানুষের চিৎকার শুনে সভয়ে জেগে উঠলাম। দেখলাম মামাবাবু আমার আগেই বন্দুক হাতে তাঁবুর দরজায় দাঁড়িয়েছেন। আমি তাড়াতাড়ি আমার বন্দুক নিয়ে তার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে বেশ কনকনে ঠান্ডা, অন্ধকার এমন গাঢ় যে চোখ খুলে থাকা না থাকা সমান বলে মনে হলো। তারই ভেতর আমরা কান খাড়া করে খানিক অপেক্ষা করলাম, কিন্তু আশ্চর্য, গোলমাল ও গর্জন একবার উঠেই একেবারে যেন থেমে গেছে। জঙ্গলের গাঢ় নিস্তব্ধতা চারিধারে। আমাদের কিছু দূরের তাঁবুতে মংপো ও আমাদের আর 2 জন চাকর শোয়। তাদেরও কোনো সাড়া শব্দ নেই। তারা কি এমন অঘরে ঘুমোচ্ছে যে এই ভয়ানক শব্দ শুনতে পায়নি? তাদের একজনের তো জেগে পাহারা দেবার কথা। কিছুই বুঝতে পারছিলাম না। অত্যন্ত বিপজ্জনক হলেও মামাবাবু এবার টর্চ জেলে সামনে এগিয়ে গেলেন। বাধ্য হয়ে আমিও তার সঙ্গে গেলাম। প্রথমে গিয়ে আমরা ঢুকলাম মংপোদের তাঁবুতে তাদের জাগাবার জন্যে, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতে বিস্ময়ের সীমা রইল না। তাঁবুর ভেতরে মংপো ও আমাদের কাচিন 2 জন চাকরের কেউ নেই। তাদের বিছানা পাতা রয়েছে, তাঁবুর জিনিসপত্র কিছু অগোছালো নয়, শুধু তাদেরই পাত্তা নেই। আমাদের চীনে অনুচররা পাহাড়ের একটু নিচে তাদের আস্তানা গেড়েছিল। তারা তাঁবু টাবু এসব বালাইয়ের ধার ধারে না। অতি বড় শীতেও ঘোড়ার লোমের কম্বল মুড়ি দিয়ে অনায়াসে বাইরে শুয়ে রাত কাটায়। মামাবাবু এবার তাদের সর্দার লিসিনের নাম ধরে উচ্চস্বরে চিৎকার করলেন। নিস্তব্ধ রাত্রি সে চিৎকার চারিধারের পাহাড়ে অদ্ভুত প্রতিধ্বনি তুললে, কিন্তু তবু কারো সাড়া পাওয়া গেল না। মামাবাবু ফাঁকা বন্দুকের আওয়াজ করলেন। সামান্য একটা বন্দুকের আওয়াজ যে এমন শোনাতে পারে তা আগে কখনো জানতাম না। সেই নিস্তব্ধ অন্ধকার রাত্রে চারিধারের পাহাড়ে অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হয়ে সে শব্দ যেন আমাদেরই চমকে দিলে। মনে হলো একটা নয়, আমাদেরই বন্দুকের সঙ্গে যেন দূরে আরো অনেক বন্দুক গর্জন করে উঠেছে। ফাঁকা বন্দুকের আওয়াজের ফলও হলো অদ্ভুত। প্রতিধ্বনিটা ধীরে ধীরে পাহাড়ে পাহাড়ে ধাক্কা খেয়ে মিলিয়ে যেতে না যেতেই আমাদের চীনা অশ্বতর চালকদের দলের গোলমাল শোনা গেল। আমরা টর্চ জেলে তাদের দিকে এগিয়ে যেতে যেতে দেখলাম বন্দুকের শব্দে ভীত হয়ে তারাও কয়েকজন খোঁজ করতে আসছে। তাদের ভেতরে দলের সর্দার লিসিনও আছে। মাঝপথে দেখা হতেই মামাবাবু একটু কঠোর স্বরে লিসিনকে জিজ্ঞাসা করলেন, এত ডাকাডাকিতেও সে সাড়া কেন দেয়নি? লিসিন অত্যন্ত লজ্জিত হয়ে পড়ল। এবার কুণ্ঠিতভাবে জানালে সারাদিনের পরিশ্রমের পর গভীরভাবে তারা ঘুমিয়ে পড়েছিল, আমাদের ডাক শুনতে পায়নি। তাই মামাবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, সে কি, তোমরা বাঘের গর্জনও শুনতে পাওনি? লিসিন আমাদের মুখের দিকে সবিস্ময়ে তাকিয়ে বললে, বাঘের গর্জন আবার কোথায়? বাঘের গর্জন কোথায়? এরা বলে কি? এবার মামাবাবু ও আমি হতভম্ব হয়ে মুখ চাওয়াচাওয়ি করলাম। লিসিন কিন্তু অত্যন্ত জোর গলায় জানালে যে কোনো রকম বাঘের গর্জন কোথাও হয়নি, হলে তারা হাজার ঘুমোলেও নিশ্চয়ই শুনতে পেত। বাঘের গর্জনের ব্যাপারটা রহস্য হয়ে উঠলেও মংপো ও কাচিন চাকর 2 জনের অন্তর্ধানের কারণ জানতে পেরে না হেসে থাকতে পারলাম না। চীনেদের দেখা দেখি হতভাগাদের আজ সন্ধ্যার পর একটুখানি তাদের মতো নলের ভেতর দিয়ে ধোঁয়া খাবার লোভ হয়েছিল। সে লোভের শাস্তি তাদের হাতে হাতে মিলেছে। চীনেদের চণ্ডুর নলে কয়েক টান দিয়েই তারা এমন কাত হয়েছে যে নিজেদের তাঁবুতে উঠে আসতেও তাদের ক্ষমতায় আর কুলোয়নি। চীনেদের সঙ্গেই
তাদেরই কম্বল চাপা দিয়ে দুজনে বেহুঁশ হয়ে পড়েছে। তাঁবু ছেড়ে এভাবে চলে যাওয়াটা অত্যন্ত অন্যায় হলেও তখন আর তাদের ভৎসনা করতে যাওয়া বৃথা। বিশেষ করে তাদের অবস্থার কথা ভেবেই হাসি পাচ্ছিল। লিসিনের কাছে ব্যাপারটা শুনে মামাবাবু কোনো রকমে হাসি চেপে বললেন, থাক, হতভাগাদের আর জাগিয়ে কাজ নেই। এই ঠান্ডায় সারা রাত বাইরে শুয়ে কাল নিউমোনিয়া ধরলে মজাটা আরো ভালো করে বুঝবে। লিসিনের দলকে এবার বিদায় দিয়ে আমরা আবার তাঁবুর দিকে ফিরলাম। আমি একটু হেসে মামাবাবুকে বললাম, মিছিমিছি কি ভয়টাই না পেলুম বলুন তো। মামাবাবু গম্ভীরভাবে শুধু হুম ছাড়া আর কিছু বললেন না। তাঁবুতে ঢুকতে গিয়ে কিন্তু দুজনেই দাঁড়িয়ে পড়লাম। বেরোবার সময় আমরা যে তাঁবুর কাপড়ের দরজা আটকে রেখে এসেছিলাম একথা আমাদের স্পষ্ট মনে আছে। এখন কিন্তু তাঁবুর দরজা দেখা গেল খোলা। আমাদের এই সামান্য অনুপস্থিতির সুযোগে কেউ যে এসে দরজা খুলে ভেতরে ঢুকেছিল এ বিষয়ে কোনো সন্দেহই আর নেই। কিন্তু কে সে? তার উদ্দেশ্যই বা কি? উদ্দেশ্য বোঝা আরো কঠিন এই জন্যে যে তাঁবুর ভেতরের সমস্ত জিনিস যথাস্থানেই আছে। কোনো কিছু চুরি গেছে বলে আমরা বুঝতে পারলাম না। আমার সোনার হাতঘড়িটা শোবার আগে বিছানার ধারেই রেখেছিলাম, সেটা সেইখানেই এখনো টিকটিক করছে। আমাদের দামি গরম কাপড়ের পোশাকগুলোর ওপরও কেউ কোনো নজর দেয়নি। তাঁবুর দরজা আটকে দেওয়ার কথা স্পষ্ট মনে না থাকলেও এ ব্যাপারও বাঘের গর্জনের মতো আমাদের মনের ভুল ভাবতে পারতাম, কিন্তু তার তো পথ নেই। ব্যাপারটা কিছু বুঝতে না পেরে সমস্ত রাত দুর্ভাবনার মধ্যে ভালো করে ঘুমোতেই পারলাম না। সকাল হতে না হতেই দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। চারিদিকে ঘন কুয়াশা, জঙ্গলের গাছগুলো থেকে বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে শিশির পড়ছে। কুয়াশার অস্পষ্টতায় হঠাৎ মনে হতে পারে যে চারিদিকে কোমল দ্রুত পায়ে বনের পরীরাই চলাফেরা করছে, কিন্তু তখন অমন কল্পনা উপভোগ করবার মতো মনের অবস্থা নয়। রাত্রের অদ্ভুত ব্যাপারটার কোনো অর্থ না পেয়ে মেজাজ তখনও বিগড়ে আছে। মামাবাবু আমার মতোই ঘুমোতে পারেননি সারা রাত। সকাল হবার আগে থাকতে আলো জেলে তিনি তাঁবুর ভেতর তাঁর বাক্স টাক্স ঘেঁটে কি করছিলেন। দু চারবার তাঁবুর সামনে পায়চারি করতে করতে হঠাৎ আমার চোখ পড়ল নিচের দিকে। ভালো করে একটু লক্ষ্য করে দেখেই আমি উত্তেজিত স্বরে ডাকলাম, মামাবাবু। আমার গলার স্বর বোধহয় একটু বেশি রকম অস্বাভাবিক হয়ে উঠেছিল। মামাবাবু ভীতভাবে বাইরে ছুটে এসে বললেন, কেন, কি হয়েছে? আমি নিচের দিকে আঙুল দেখিয়ে বললাম, দেখতে পাচ্ছেন কিসের পায়ের দাগ? মামাবাবু কিন্তু আমার এই আবিষ্কারে মোটেই উৎসাহ দেখালেন না। নিতান্ত শান্তভাবে এবার বললেন, দেখতে পাচ্ছি, বাঘের পায়ের দাগ। এ দাগ তাঁবুর ভেতরেও আছে। তাঁবুর ভেতরেও? আমি একেবারে চমকে উঠলাম। হ্যাঁ, তাঁবুর ভেতরেও আছে, কালকেই আমি দেখেছি। আমি সবিস্ময়ে বললাম, তাহলে কাল আমাদের তাঁবুতে বাঘই ঢুকেছিল? মামাবাবু খানিক চুপ করে থেকে একটু হেসে বললেন, কিন্তু তাঁবুর দরজা খুলে ভেতর থেকে কম্পাস চুরি করে নিয়ে যায় এরকম বাঘের কথা তো শুনিনি। আমি সত্যিই বিমূঢ় হয়ে গেছিলাম। মামাবাবু আমার মুখের দিকে চেয়ে বললেন, সত্যিই তাই। কাল আমাদের তাঁবুর এত জিনিস থাকতে শুধু কম্পাসটি চুরি হয়ে গেছে, অথচ কম্পাসটি ছিল আমার ব্যাগের একেবারে তলায়। আর কোনো জিনিস চুরি যায়নি? ভালো করে দেখেছেন তো? এতক্ষণ ধরে তো তাই দেখলাম। আমার কাগজপত্রের বাক্সটা অবশ্য ঘাঁটাঘাঁটি করেছে, কিন্তু সবকিছু ফেলে দিয়ে নিয়ে গেছে শুধু কম্পাসটি। আমি হতভম্ব হয়ে বললাম, তাহলে কি বলতে চাও? কাল রাত্রে ওই যেটুকু সময় আমরা তাঁবুতে ছিলাম না তারই ভেতর বাঘ ও চোর দুই ঢুকেছিল তাঁবুতে? মামাবাবু বললেন, তাছাড়া আর কি বলবো। কিন্তু আশ্চর্যের কথা এই যে বাঘের পায়ের দাগ যেখানে পাওয়া যাচ্ছে স্পষ্ট, সেখানে মানুষের পায়ের কোনো চিহ্নও নেই। যত ভাবছিলাম গত রাত্রের রহস্য তত যেন আরো জটিল হয়ে উঠছিল। আমরা এই পাহাড় জঙ্গলের দেশে নিরাপদে থাকবো ভেবে অবশ্য আসেনি। বিপদ আছে সে কথা আমরা জানতাম, কিন্তু এরকম দুর্বোধ্য রহস্য জাল আমাদের ঘিরবে এই কথা আমরা কল্পনাও করিনি। যেদিক দিয়েই ভাবতে যাই সমস্ত ব্যাপারটার কোনো মানেই আর খুঁজে পাওয়া যায় না। এ যেন ভৌতিক ব্যাপার।
আসলে আমাদের খুব বেশি কোনো ক্ষতি না হলেও আমরা কিছুতেই স্বস্তি বোধ করতে পারছিলাম না। কেন যেন মনে হচ্ছিল কি গভীর একটা চক্রান্ত আমাদের চারিধারে জাল বিস্তার করে আছে। কালকের ব্যাপারে তার সামান্য একটু আভাস আমরা পেয়েছি মাত্র। সেদিন ইচ্ছে করেই আমরা অনেক বেলা পর্যন্ত তাঁবু আর তুললাম না। বিপদের আভাস যখন পাওয়া গেছে তখন এরপর থেকে আমাদের আরো সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। মামাবাবু তারই ব্যবস্থা করছিলেন। এর মধ্যে লিসিন দুবার এসে কখন যাত্রা শুরু হবে তার খোঁজ করে গেছে। এরপর পথ নাকি অত্যন্ত গভীর বিপদসংকুল জঙ্গলের ভেতর দিয়ে গেছে। তাড়াতাড়ি রওনা না হলে আমরা সন্ধ্যার আগে সে জঙ্গল পার হতে পারবো না, এই তার বক্তব্য। লিসিন দ্বিতীয়বার এসে চলে যাবার পর আমি একটু ইতস্তত করে মামাবাবুকে জিজ্ঞাসা করলাম, লিসিনকে আপনার কেমন লোক বলে মনে হয় মামাবাবু? মামাবাবু আমার প্রশ্নে যেন অবাক হয়ে বললেন, কেন, খুব ভালো লোক তো। একটু চুপ করে থেকে বললাম, কিন্তু আমার একটা কথা মনে হচ্ছে। মামাবাবু একটু হেসে বললেন, কি? বললাম, বিশেষ করে কালকে রাত্রেই মংপো আর কাচিন চাকর দুটোর চন্ডু খেতে গিয়ে অজ্ঞান হওয়া একটু সন্দেহজনক বলে মনে হয় না আপনার? মামাবাবু গম্ভীরভাবে উত্তর দিলেন, হতে পারত, যদি লিসিনকে আমি না জানতাম ভালো করে। এরকম বিশ্বাসী লোক খুব কম পাওয়া যায়। লিসিন আমার সঙ্গে আগেও অনেক জায়গায় গিয়েছে। এরপর আর আমি কিছু বলতে পারলাম না। সত্যি লিসিনকে সন্দেহ করবার স্পষ্ট কোনো কারণই নেই। তাঁবুর ভেতর বাঘের পায়ের রহস্যজনক দাগ ও কম্পাস চুরির সঙ্গে তার সংস্রব কল্পনা করাও অসম্ভব। তবু মনের ভেতর একটা খোঁচা আমার থেকেই গেল। এই সন্দেহের মীমাংসা সেই সময় না করে নেওয়ার জন্য একদিন আমাদের সর্বনাশ হওয়ার উপক্রম হবে, তখন যদি জানতাম। সেদিন তাঁবু তুলে যাত্রা করবার পূর্বে আরেকটি সংবাদ পেয়ে আমরা বিচলিত হলাম একটু। আমরা রওনা হবার উপক্রম করছি, এমন সময় নিকটস্থ কাচিনদের গ্রামের মোড়ল এলো আমাদের সঙ্গে দেখা করতে, সঙ্গে কয়েকজন অনুচর। আমাদের তখন অত্যন্ত তাড়াতাড়ি, তবু লৌকিকতা বজায় রাখবার জন্য আলাপ করতে বসতেই হলো। কাচিনদের রাজ্যে এসে তাদের অপমান তো করা আর যায় না। মোড়লের আলাপ করতে আসার উদ্দেশ্য জানতে অবশ্য বেশি দেরি হলো না। দু এক কথার পর সে জানালে তার কাছে অত্যন্ত দামি দুষ্প্রাপ্য নানা রকম জানোয়ারের ছাল আছে। খুশি হয়ে সে আমাদের কিছু উপহার দিতে চায়। বিনিময়ে সে কিছুই চায় না। শুধু এই জঙ্গলের দেশে গুলি বারুদের বড় অভাব। আমরা তাকে সামান্য কিছু গুলি বারুদ দিয়ে নিশ্চয়ই সাহায্য করব, সে জানে। মামাবাবু তাকে বুঝিয়ে দিলেন যে আমাদের সঙ্গে গুলি বারুদ খুব অল্পই আছে, আমাদের নিজেদের পক্ষেই তা যথেষ্ট নয়, সুতরাং তা থেকে আমাদের কিছু দেওয়া অসম্ভব। সেই জন্যই আপাতত তার চামড়ার লোভ আমাদের সম্বরণ করতে হলো। কাচিন মোড়ল কিন্তু নাছোড়বান্দা। এবার সে জানালে যে সাধারণ চামড়া নয়, একটা আসল সাদা বাঘের ছাল সে আমাদের দিতে প্রস্তুত। গুলি বারুদ না দিতে পারি, আমরা কিছু কেরোসিন তেলও তাকে দিতে পারি। মামাবাবু এবার হেসে ফেলে বললেন যে সাদা বাঘের চামড়া অত্যন্ত মূল্যবান হলেও আমাদের এখন মোট বাড়াবার উপায়ই নেই। ফেরবার পথে সম্ভব হলে তিনি সেটি নিয়ে যাবেন। কাচিন মোড়ল মনে হলো অত্যন্ত ক্ষুণ্ণ হয়েছে। তবু উঠবার আগে একবার শেষ চেষ্টা করে সে বললে যে দুদিন আগে আমাদের আগের দলের কাছে সে বিস্তর উপহার পেয়েও সাদা বাঘের চামড়া দেয়নি। সাদা বাঘের চামড়া 10 বছরে একটা মেলে কিনা সন্দেহ। আমরা এই দুষ্প্রাপ্য জিনিস হেলায় ফেলে। মামাবাবু এবার কিন্তু মোড়লকে তার বক্তৃতার মাঝেই থামিয়ে সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন, আমাদের আগের দল কি বলছো? মোড়ল মাটিতে তার বল্লম ঠুকে জানালে মিছে কথা সে কিছু বলছে না। আগের দলকে সে সত্যই দুদিন আগে অনেক জিনিসের বদলেও সাদা বাঘের চামড়া দেয়নি। মামাবাবু উত্তেজিত হয়ে বললেন, তা বেশ করেছো, কিন্তু আগের দল কারা? সে কি, দুদিন আগেই তো আপনাদের মতো আরেক দল এই পথে গেছে, আপনারা কি তা জানেন না? এবার মোড়ল জিজ্ঞাসা করলে বেশ অবাক হয়ে। মামাবাবু মনে হলো অনেক কষ্টে নিজের উত্তেজনা শান্ত করে সহজ গলায় বলবার চেষ্টা করলেন, ও বুঝতে পেরেছি। আচ্ছা, কিরকম দল বলো দেখি? দল আর কিরকম, আপনাদের চেয়ে কিছু বড় হবে।
মোটঘাটও তাদের অনেক বেশি। মামাবাবু জিজ্ঞাসা করলেন, তাদের দলে কি সাহেব আছে? সাহেব? মোড়ল খানিকক্ষণ ভেবে বললে, সাহেব আছে বলে তো মনে হচ্ছে না, একজন চীনাই দলের নেতা। মামাবাবু হঠাৎ অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন। আমাদের সাদা বাঘের ছাল উপহার দেবার কোনো আশা আর নেই দেখে কাচিন সর্দার শেষে ক্ষুণ্ণ মনে বিদায় নিলে। আমাদের তাঁবুও তারপর উঠল। আজকের পথ ঘন বিপদসংকুল জঙ্গলের ভেতর দিয়ে। জঙ্গলটি আবার বেশ বড়। সন্ধ্যার আগেই সেটি পার হতে না পারলে বিশেষ ভয়ের কথা। লি সিন ও তার দলের লোকেরা আমাদের অশ্বতর বাহিনীকে তাই একটু জোরেই হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। জঙ্গলে বিপদের আশঙ্কা আছে বলে আজকে মংপোকে বন্দুক দেওয়া হয়েছে। সে চলেছে অশ্বতর বাহিনীর আগে লি সিনের সঙ্গে। আমরা দুজনে সশস্ত্র হয়ে পেছনে পেছনে চলেছি। জঙ্গলের ভেতর দিয়ে এঁকে বেঁকে অত্যন্ত সরু পথ গিয়েছে। পাশাপাশি দুটি ঘোড়া যাবার রাস্তাও সব জায়গায় নেই। আমাদের অশ্বতর বাহিনীর দীর্ঘ সারি প্রায় অধিকাংশই জঙ্গলের ভেতর আড়াল হয়ে আছে। কাচিন মোড়লের কাছে সেই সংবাদ শোনা অবধি মামাবাবু যেন অত্যন্ত গম্ভীর হয়ে গেছিলেন। বহুক্ষণ পর্যন্ত পথে যেতে যেতেও তিনি কোনো কথা বললেন না। অবশেষে আমি একটু অধীর হয়ে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি বলতো? মামাবাবু খানিকক্ষণ আমার কথার উত্তর দিলেন না। তারপর অত্যন্ত গম্ভীরভাবে বললেন, ব্যাপার অত্যন্ত অদ্ভুত। আমি একটু আশ্চর্য হয়ে বললাম, অদ্ভুত কেন বলছেন? আমাদের আগে আরেক দল এই পথে গেছে বলে? মামাবাবু বললেন, কিন্তু সেটা এমন কি আশ্চর্য ব্যাপার? মামাবাবু এবার উত্তেজিতভাবে বললেন, আশ্চর্য ব্যাপার নয়। এই দুর্গম দেশে এ পর্যন্ত ব্রিটিশ সৈন্য ও রাজকর্মচারী ছাড়া কালে ভদ্রেও সভ্য জগতের কেউ আসেনি। আমাদের অভিযানই এই পথে প্রথম। অথচ ঠিক আমাদের অভিযানের সঙ্গে সঙ্গেই শোনা যাচ্ছে আরেকটি দল এই পথে বেরিয়েছে, তাদের নেতা আবার চীনা। এটা আশ্চর্য ব্যাপার নয়? আমি কিছু বলবার আগেই মামাবাবু আবার বললেন, এটাকে নিছক ঘটনার মিল বলে উড়িয়ে দিতেও আমি পারতাম, যদি না মিচিনার কয়েকটা ব্যাপার এই সঙ্গে আমার মনে পড়ে যেত। অবাক হয়ে বললাম, মিচিনায় আবার কি হয়েছিল? কই, আমি তো জানি না। মামাবাবু বললেন, তোকে তখন সে কথা বলিনি, ব্যাপারটা তুচ্ছ মনে করে বলবার প্রয়োজনও বোধ করিনি, কিন্তু এখন বুঝতে পারছি ব্যাপারটা তুচ্ছ নয়। মিচিনাতে আমাদের যাত্রা করবার দিন 6 আগে একজন অচেনা চীনেম্যান আমায় অদ্ভুত সব প্রশ্ন করে। সেদিন সার্ভে অফিস থেকে সন্ধেবেলা কয়েকটা ম্যাপ নিয়ে বেরোচ্ছি, হঠাৎ গেটের কাছে লোকটা আমায় টুপি তুলে নমস্কার করলে। সাজ পোশাক তার নিখুঁত সাহেবী, মুখ না দেখলে চীনেম্যান বলে চেনবার জো নেই। লোকটাকে কখনো দেখেছি বলে মনে হলো না, তাই শুধু প্রতি নমস্কার করেই চলে আসছিলাম। হঠাৎ লোকটা আমার নাম ধরে ডেকে বললে, মিস্টার রায়, আপনার সঙ্গে একটু কথা আছে। আপনি তো বাড়ি আছেন, এটুকু পথ আপনার সঙ্গে যেতে পারি কি? একটু অস্বস্তি হলেও আমি তৎক্ষণাৎ সম্মতি দিলাম, কিন্তু লোকটার প্রথম কথা একেবারে অবাক হয়ে গেলাম। সে বললে, মিস্টার রায়, আপনার অভিযানের সার্থকতা কামনা করি। গোপনে মিচিনার কয়েকজন বড় সরকারি কর্মচারীকে ছাড়া আমার অভিযানের কথা কাউকে বলিনি। এই লোকটা সে কথা জানলো কেমন করে বুঝতে না পেরে আমি তাকে উল্টে প্রশ্ন করলাম, আমি কোনো অভিযানে যাচ্ছি একথা আপনাকে কে বললে? চীনেম্যানের মুখ দেখেও মনের ভাব বুঝবার জো নেই, তবু মনে হলো লোকটা যেন প্রথমটা একটু ভড়কে গেল। তারপরেই সামলে নিয়ে কথাটা ঘুরিয়ে বললে, আপনি কি কথাটা গোপন রাখবার জন্য ব্যস্ত? বললাম, না তা নয়, তবে কথাটা কেউ তো জানে না। চীনেম্যান বললে, ভালো খবর এমন ছড়িয়ে যায় একটু আধটু, আপনার তাতে দুঃখিত হবারই বা কি আছে? এমন কিছু কাজ তো করছেন না যা লুকিয়ে রাখা দরকার। আমি এবার একটু অপ্রতিভ হয়ে বললাম, না না তা নয়, আমি শুধু একটু আশ্চর্য হয়েছিলাম প্রথমটা। এইবার লোকটার উপর অসন্তুষ্ট হয়ে তাকে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টাই করলাম, কিন্তু সে নাছোড়বান্দা জোঁকের মতো আমার সঙ্গে লেগে থেকে সে নানা প্রশ্ন করতে লাগলো। আমার এই অভিযানের লক্ষ্য কোন জায়গা, কেন আমি হঠাৎ এখন কীট সন্ধানে চলেছি, খনিজ সম্বন্ধেই আমার উৎসাহ হবার কথা,
পোকামাকড় নিয়ে আমি আবার মাথা ঘামাচ্ছি বা কেন, কতজন লোক আমাদের সঙ্গে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। একজন চিনেম্যানের এ বিষয়ে এত কৌতূহল একটু অস্বাভাবিক ঠেকলেও তখন আর এ নিয়ে মাথা ঘামায়নি। সত্যি আমাদের অভিযানের গোপন করবার তো কিছু নেই, যদি কেউ সে সম্বন্ধে জানতে চায় তো জানুক না। লোকটা বাড়ির কাছাকাছি এসে বিদায় নেবার পর আমি কিছুক্ষণের মধ্যেই তার কথা ভুলে গেছিলাম। লোকটার সঙ্গে তারপর আর দেখাও হয়নি। কিন্তু তারপর আরেকটা ব্যাপার ঘটে, যার সঙ্গে চিনেম্যানের সংস্রব তখন অনুমান করতে না পারলেও এখন পারছি। আমাদের যাত্রা শুরু করবার দুদিন আগে একটা উড়ো চিঠি আমার নামে আসে। চিঠিটা ইংরেজিতে টাইপ করা, কোনো নাম নেই, কোনো সম্ভাষণ নেই, শুধু একধারে নীল কালিতে একটা ছবি আঁকা। ছবিটা একটু অসাধারণ বলেই এখনো মনে আছে। একটা বাদুড়ের দেহে একটি সুন্দরী মেয়ের মুখ বসানো। চিঠিটাতে একরকম ভয় দেখিয়েই আমায় অভিযানে যেতে বারণ করা হয়েছিল। তাতে আরো লেখা ছিল যে আমি যদি নেহাতি অভিযানে যেতে চাই তাহলে অন্তত আর 1 বছর অপেক্ষা করে যেন যাই। সত্যি কথা বলতে কি, এ চিঠিটা আমি আমার কোনো বন্ধুর পরিহাস বলেই তখন উড়িয়ে দিয়েছিলাম। 2-1 জন বন্ধু আমার এরকম বিপদসংকুল দেশে এই বয়সে যাওয়ার বিপক্ষে ছিলেন। ভেবেছিলাম তারাই হয়তো এই চিঠি দিয়েছেন। মেয়ে মুখ বাদুরের ছবিটাতে তো আমার বেশ মজাই লেগেছিল তখন। আমি এতক্ষণ অবাক হয়ে মামাবাবুর কথা শুনছিলাম। মামাবাবু এবার চুপ করতে জিজ্ঞাসা করলাম, কিন্তু এসব ব্যাপারের অর্থ আপনার কি মনে হয়? এরকম চিঠি দেওয়া, এরকম প্রশ্ন করার উদ্দেশ্য কি? কারা এসব করছে? সেইটাই বুঝতে পারছি না বলেই তো আরো অদ্ভুত লাগছে। আমরা নিরীহ সাধারণ লোক চলেছি সামান্য পোকামাকড়ের খোঁজে। খাঁটি বৈজ্ঞানিকদের ছাড়া আর কারু আমাদের ব্যাপারে নজর দেওয়ার কথা নয়। আমাদের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করে আমাদের বাধা দেওয়ায় কার কি স্বার্থ থাকতে পারে কিছুই তো ভেবে পাচ্ছি না। তাছাড়া ঠিক আমরা যে সময়ে যে পথে বেরিয়েছি সেই সময়ে সেই পথে আরেকটা চীনে দলের যাতায়াত অত্যন্ত রহস্যজনক। মামাবাবু আরো কি বলতে যাচ্ছিলেন, কিন্তু তার মুখের কথা মুখেই রয়ে গেল। পরস্পরের সঙ্গে কথাবার্তা বলার জন্য আমরা এতক্ষণ খুব ধীরে ধীরে ঘোড়া চালাচ্ছিলাম। ঘন জঙ্গলের সংকীর্ণ পথে আমাদের অশ্বতর বাহিনী যে একেবারে দৃষ্টির আড়াল হয়ে গেছে তা এতক্ষণ লক্ষ্য করিনি। হঠাৎ সামনের দিকে জঙ্গলের ভেতর বাঘের গর্জন ও মানুষের আর্তনাদ শুনে শিউরে উঠলাম। এখানে জঙ্গল এমন ঘন ও ওপরের দিকে লতায় পাতায় এমন আচ্ছন্ন যে দিনের বেলায় সব আবছা দেখায়। সেই অস্পষ্ট আলোয় সংকীর্ণ পথে ঘোড়া যত দূর সম্ভব জোরে চালিয়েও আমাদের ঘটনার স্থানে পৌঁছতে বেশ দেরি হয়ে গেল। লি সিন দেখলাম আমাদের আগেই সেখানে উপস্থিত হয়েছে। অন্যান্য চীনারাও চারধারে ভিড় করে দাঁড়িয়েছে। আমরা যেতে ভিড় সরে গেল। এইবার দেখতে পেলাম সংকীর্ণ পথের ধারে একটা ঝোপের পাশে নরম কাদা ও রক্তে মাখামাখি হয়ে আমাদের একজন চীনা চালকের দেহ পড়ে রয়েছে। লোকটার মুখে কান থেকে নাক পর্যন্ত দগদগে একটা ক্ষত, তা থেকে প্রচুর রক্ত পড়ছে। তার গায়েও নানা জায়গায় আঁচড়ের দাগ। তখনও লোকটা একেবারে মারা যায়নি। লিসিন তাকে একটু কাত করে তুলে ধরে তার মুখে জল দিচ্ছিল। আমরা নিচু হয়ে তার কাছে বসতেই আমাদের দিকে ব্যাকুলভাবে চেয়ে সে যেন কি একটা কথা বলবার চেষ্টা করল। তার ঠোঁট দুটো কাঁপছিল, কিন্তু জীবনী শক্তি তার তখন ফুরিয়ে গেছে। অস্পষ্টভাবে একটা শব্দ উচ্চারণ করেই সে একেবারে নেতিয়ে পড়ল। মামাবাবুর প্রশ্নে এবার লিসিন সমস্ত ব্যাপার খুলে বললে। আমাদের মতো সেও বাঘের গর্জন আর মানুষের আর্তনাদ শুনে পেছনে ফিরে আসে, এসে এই ব্যাপার দেখতে পায়। এখানে পথ সংকীর্ণ বলে অশ্বতর চালকেরা একটু ছাড়াছাড়ি ভাবে যাচ্ছিল। যে লোকটি মারা গিয়েছে সে একটু একলা পড়ে গেছিল বোধহয়, কারণ বাঘের গর্জন ও লোকটির আর্তনাদ শুনলেও এই লোকটির পেছনের ও সামনের কোনো চালক বাঘ দেখতে পায়নি। চক্ষের নিমেষে সমস্ত ব্যাপারটা ঘটে গেছে। কাছের লোকেরা এসে শুধু লোকটিকে এই অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়।
মামাবাবু লিসিনের কথা শুনতে শুনতে নিচের দিকে চেয়ে কি যেন দেখছিলেন। নিচের নরম মাটিতে বাঘের পায়ের দাগ আমি আগেই দেখতে পেয়েছিলাম। বললাম, ও আমি আগেই দেখেছি, বাঘের পায়ের তো স্পষ্ট চিহ্ন রয়েছে। মামাবাবু গম্ভীরভাবে বললেন, স্পষ্টই তো দেখছি। তারপর তিনি যা করে বসলেন তাতে তো আমরা সবাই অবাক। হঠাৎ দেখি মাটির উপর নিচু হয়ে পকেট থেকে একটা মাপবার ফিতে বার করে তিনি বাঘের দুটো পায়ের দাগের মধ্যের ব্যবধানটা মাপছেন। 2-3টি দাগের তফাৎ মেপে দেখে মামাবাবু উঠে দাঁড়িয়ে লিসিনকে জিজ্ঞাসা করলেন যে তাদের অশ্বতরগুলি সব ঠিক আছে কিনা। লিসিন বললেন, না, যেটিকে এই লোকটি চালাচ্ছিল বাঘের ভয়ই বোধহয় সে বনের ভেতর পালিয়েছে, তার আর কোনো পাত্তা নেই। মামাবাবু একটু চুপ করে থেকে বললেন, আমিও তাই ভেবেছিলাম। যাই হোক, আমাদের আর দেরি করবার সময় নেই। এই লোকটির মৃতদেহ তুলে নিয়ে তাড়াতাড়ি এই জঙ্গল পার হবার ব্যবস্থা করো। লিসিন এ কথায় যেন অবাক হয়ে গেল। একটু ইতস্তত করে সে জানালে যে এই ঘন জঙ্গলে পলাতক অশ্বতরটি এখনো বেশি দূর যেতে পারেনি, এখনো একটু খোঁজ করলে তাকে পেতে পারি। যদি নেহাত সে বাঘের হাতেই পড়ে থাকে তাহলেও আমাদের দামি জিনিসপত্রগুলো উদ্ধার হবে। লিসিনের কথা অত্যন্ত যুক্তিযুক্ত বলেই আমার মনে হলো, কিন্তু আশ্চর্য বিষয়, মামাবাবুর মত বদলালো না। তিনি শুধু বললেন, না, সে হবার নয়, তোমরা এগিয়ে চলো। আমি এবার বাধা না দিয়ে পারলাম না। বললাম, আপনি করছেন কি মামাবাবু? সামান্য একটু খোঁজ করলে জিনিসগুলো যদি পাওয়া যায় তাহলে সেই চেষ্টা আমাদের করা উচিত নয় কি? জঙ্গলের ভেতর বেশি দূর সে কখনো নিশ্চয়ই যায়নি। মামাবাবু অদ্ভুতভাবে এবার হেসে বললেন, তা হয়তো যায়নি, কিন্তু জিনিসগুলো পাওয়ার আশা আর নেই। কেন নেই? মামাবাবু তার পকেট থেকে একটা নোটবুক বার করে আমায় দেখিয়ে বললেন, যে চীনে সর্দার মারা গেল তার জিম্মায় আমাদের কি ছিল দেখেছিস? আমার সার্ভে করবার নানা রকম যন্ত্রপাতির বাক্স। পোকা শিকারে বেরিয়েও কাজে লাগতে পারে ভেবে এগুলো সঙ্গে নিয়েছিলাম। এই যন্ত্রপাতি ফিরে পাবার নয়। একটু বিরক্ত হয়ে এবার বললাম, আপনার হেয়ালি আমি কিছু বুঝতে পারছি না। মামাবাবু তার ঘোড়ায় চেপে বললেন, যেতে যেতে সব কথা বলছি, এখন দেরি করবার সময় নেই। ঘোড়ায় চেপে খানিক দূর এগিয়ে যাবার পর মামাবাবু বললেন, আমাদের দলের মধ্যে বাঘের উপদ্রবটা একটু অদ্ভুত ধরনের নয় কি? কেন? একবার বাঘের উপদ্রবের সঙ্গে গেল কম্পাস চুরি, আর একবার বাঘ এসে এমন লোককে আক্রমণ করলে যার জিম্মায় দামি জরিপের যন্ত্রপাতি। আমি এবার বিমূঢ়ভাবে বললাম, এর মানে আপনি কি বলতে চান? এর খানিকটা মানে বাঘের পায়ের দাগ যেখানে পড়েছে সেখানটা ভালো করে লক্ষ্য করলে তুই নিজেই বুঝতে পারতিস। লক্ষ্য করেছিস কিছু? আমি অত্যন্ত ক্ষুণ্ণ হয়ে এবার বললাম, বাহ, পায়ের দাগ আমি তো আগে দেখেছি। মামাবাবু আমায় যেন ধমক দিয়েই এবার বললেন, কিচ্ছু দেখিসনি, দেখলে বুঝতে পারতিস ও বাঘের পায়ের দাগ নয়, হতে পারে না। বাঘের পায়ের দাগ নয়? আমি হতভম্ব হয়ে এবার উচ্চারণ করলাম, না, নয়। বাঘেরা নেহাত হালকা জানোয়ার নয়। অত বড় যে বাঘের থাবা, তার ওজন কমপক্ষে কত হয় জানিস? অন্তত 6 মণ। 6 মণ বাঘের পায়ের দাগ নরম কাদাতে আরো ঢের গভীরভাবে পড়ত। তাছাড়া বাঘ কি কখনো 2 পায়ে হাঁটে? সবিস্ময়ে জিজ্ঞাসা করলাম, 2 পায়ে হাঁটার খবর কোথায় পেলেন? পেলাম মেপে। বাঘের মতো 4 পেয়ে জানোয়ারের আগুপিছু পায়ের দাগের মধ্যে ব্যবধান আর 2 পায়ে যে হাঁটে তার দাগের ব্যবধান আলাদা। তবে কি? মামাবাবু গম্ভীরভাবে আমার কথার মাঝখানেই বললেন, হ্যাঁ, আমাদের তাঁবুতে ঢুকে যে কম্পাস চুরি করেছে ও আজ আমাদের চীনে সর্দারকে যে মেরেছে সে আর যেরকম প্রাণী হোক, বাঘ নয়। তার পা মাত্র 2টি। মামাবাবুকে আরো একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম, এমন সময় পেছনে পায়ের দ্রুত শব্দ পেলাম। ফিরে দেখি লিসিন দ্রুত বেগে আমাদের দিকে ছুটে আসছে। ব্যাপার কি বুঝতে না পেরে আমরা ঘোড়া ঢুকলাম। লিসিন হাঁপাতে হাঁপাতে আমাদের কাছে এসে পৌঁছতেই মামাবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি লিসিন? লিসিন ডান হাতটা এবার উঁচু করে ধরলে। হাতে তার খেলনার ছোড়ার মতো একটি অস্ত্র, কিন্তু সে অস্ত্রের ধারালো ফলাটা জমাট রক্তে তখন লাল।
সেই ছোরাটি তুলে ধরে উত্তেজিতভাবে লিসিন যা বললে তার মর্ম এই যে চীনা চালকদের মৃতদেহটা বয়ে আনবার জন্যে তোলার সময় তারা তার পিঠে এই অস্ত্রটি বিদ্ধ দেখতে পায়। বাঘের হাতে যে মরেছে তার পিঠে এরকম অস্ত্র বিদ্ধ থাকার কোনো মানে বুঝতে না পেরে ভয় পেয়ে লিসিন মামাবাবুকে এটি দেখাতে এনেছে। মামাবাবু সাবধানে লিসিনের হাত থেকে খুদে ছোরাটি তুলে নিয়ে বললেন, যাক, এবার চরম প্রমাণ পাওয়া গেল, দেখছিস। কিন্তু তখন অন্য কোনো দিকে দেখবার আমার ক্ষমতা নেই। ছুরি সমেত ডান হাতটা উঁচু করে ধরার সঙ্গে সঙ্গে লিসিনের জামার ঢোলা হাতটা নিচে খসে গেছিল। তার সেই অনাবৃত হাতের দিকে চেয়ে আমি তখন আবিষ্টের মতো চোখ আর ফেরাতে পারছি না। আমার চোখের দৃষ্টি অনুসরণ করে হঠাৎ চমকে লিসিন তাড়াতাড়ি হাতটা নামিয়ে ফেললে, কিন্তু তখন আমার দেখতে কিছু বাকি নেই। লিসিনের ডান হাতের ওপরে নীল একটি অদ্ভুত উল্কি আঁকা। উল্কির ছবিটা মেয়ের মুখ বসানো একটা বাদুরের। লিসিন অত্যন্ত তাড়াতাড়ি দলের সকলের কাছে ফিরে গেল। আমি খানিকক্ষণ ধরে কি করা উচিত কিছুই বুঝতে পারলাম না। মামাবাবু তখন ছোরাটি বিশেষভাবে পর্যবেক্ষণ করে বলছেন, ছোরাটা সাধারণ বর্মি ছোরা নয়, এরকম বাঁটের কারুকাজ বর্মার কোথাও হয় না বলেই আমি জানি। আমার কিন্তু মামাবাবুর কথায় বিশেষ কান ছিল না। লিসিনের হাতে যা দেখেছি তার কথা মামাবাবুকে বলবো কিনা তাই ঠিক করতেই আমি তখন পারছি না। শেষ পর্যন্ত আমার মনে হলো কথা আপাতত গোপন করে যাওয়াই ভালো। মামাবাবুর লিসিনের ওপর অগাধ বিশ্বাস। লিসিন সম্বন্ধে আমার সন্দেহ যে অমূলক নয় তার যথেষ্ট প্রমাণ যতদিন সংগ্রহ করতে না পারছি ততদিন কোনো কথা তাকে জানাবো না। ইতিমধ্যে লিসিনের ওপর নজর রেখে আমার নিজের অনুসন্ধান নিজেকেই চালাতে হবে। মামাবাবু ছোরাটা আমার হাতে দিয়ে বললেন, এরকম জিনিস কোথাও দেখেছিস? বললাম, না। কিন্তু চরম প্রমাণ একে বলছেন কেন? তিনি একটু হাসলেন, তারপর ছোরাটা আবার আমার হাত থেকে নিয়ে বললেন, এ কথাও বুঝিয়ে দিতে হবে? আমি একটু অভিমান করে বললাম, আমার বুদ্ধি তেমন ধারালো নয় তো। মামাবাবু কৌতুকের দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললেন, না রে, সে কথা বলছি না। কিন্তু এই ছোরা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের চীনে চালক বাঘের আক্রমণে মারা যায়নি, মারা গেছে ছোরার আঘাতে। আর ছোরা কোনো জানোয়ারে চালায় না। আমি বললাম, কিছু মনে করবেন না, আমার বুদ্ধি কম বলেই অন্য নানা কথা আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে আবার? মামাবাবু একটু সহিষ্ণুভাবেই বললেন, ছোরাটা যে একমাত্র মানুষই চালাতে পারে সেটুকুই বুঝতে পারছি, কিন্তু ছোরাটা যদি সত্যি ব্যবহার হয়ে থাকে তাহলে কখন হয়েছে এবং কার দ্বারা হয়েছে তার কিছু হদিশ কি পাওয়া যাচ্ছে এটা থেকে? মামাবাবু অবাক হয়ে বললেন, তার মানে? বললাম, তার মানে কি বুঝিয়ে দিতে হবে? বলবার পর দুজনেই হেসে ফেললাম। মামাবাবু এবার বললেন, তাহলে তুই কি বলতে চাস? বেশি কিছু নয়, শুধু এই যে ছোরাটা হয়তো প্রথম আক্রমণের পরেও ব্যবহার হতে পারে, কিংবা আসল হত্যাকারীর এটা একটা চাল আমাদের সন্দেহকে ঘুলিয়ে দিয়ে ভুল পথে চালাবার জন্য। আমার দিকে খানিকক্ষণ গম্ভীরভাবে তাকিয়ে থেকে মামাবাবু বললেন, আমার তা মনে হয় না। কিন্তু আমার তাই মনে হয়। তবু আমার সন্দেহের সব কথা মামাবাবুর কাছে প্রকাশ করবার সময় হয়নি বলে আমি তখনকার মতো চুপ করে গেলাম। সেদিন সত্যই সন্ধ্যার আগে আমরা জঙ্গল পার হতে পারলাম না। অন্ধকার নেমে এলো তার আগেই। ঘন জঙ্গলের ভেতর তাঁবু ফেলা অসম্ভব ব্যাপার। কোনো রকমে গাছ লতা পাতা কেটে আমাদের তাঁবুটুকু ফেলবার ব্যবস্থা হলো, আর সকলকেই আগুন জ্বালিয়ে বাইরে রাত কাটাবার বন্দোবস্ত করতে হলো। লিসিন আর তার দল আজকে আমাদের তাঁবুর কাছাকাছি রইল। এদের কষ্ট সহিষ্ণুতা দেখে সত্যি অবাক হতে হয়। তাদের সঙ্গীর মৃতদেহের সৎকার করে জঙ্গলের ভ্যাপসা স্যাঁতস্যাঁতে মাটিতে তারা কোনো রকম আগুন টাগুন না জ্বালিয়েই শুধু কম্বল জড়িয়ে শুয়ে পড়ল। জঙ্গলের হিংস্র সাপদ সম্বন্ধেও তাদের ভয় ডর যেন নেই। পথে বেরিয়ে একদিন কোনো বিশেষ অস্বস্তি ভোগ করিনি। কষ্ট বা অসুবিধাতে খুব কাতর হওয়া আমার স্বভাব নয়, কিন্তু আজ এই দুর্ভেদ্য জঙ্গলের ভেতর তাঁবুর মাঝেও কেমন যেন অস্বস্তি অনুভব করছিলাম। এ ধরনের অরণ্যবাসের অভিজ্ঞতা আমার নেই।
অরণ্য সম্বন্ধে আমার সাধারণ যে কল্পনা ছিল তার সঙ্গে কিছুই এর মেলে না। বিছানা পাততে গিয়ে প্রথমেই তো গোটা দুই বড় বড় কাঁকড়া বিছে তাঁবুর ভেতর আবিষ্কার করে মনটা খিঁচড়ে গেল। আলো জেলেও বেশিক্ষণ বসতে পারলাম না। জঙ্গলের অসংখ্য বিদঘুটে চেহারার পোকা সে আলোর নিমন্ত্রণে আমাদের বিরুদ্ধে অভিযান করলে। এমন আলো তাদের চতুর্দশ পুরুষের জীবনে তারা নিশ্চয়ই দেখেনি। সেই পোকামাকড়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে আলো নিভিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে অন্ধকার যেন হিংস্র বন্যার মতো এসে চারদিক থেকে আমাদের চেপে ধরল। সে অন্ধকার নয়, যেন শক্ত কালো পাথরের দেওয়াল, আমাদের পিষে ফেলবার জন্য উদ্গ্রীব। হাত দিলেই সে অন্ধকার যেন ছোঁয়া যাবে মনে হয়। তারপর জঙ্গলের অদ্ভুত শব্দময় নিস্তব্ধতা। আগাগোড়া একটা হট্টগোলের মধ্যে থাকা যায়, কিন্তু এই যে জঙ্গলের পরিপূর্ণ নিস্তব্ধতার থেকে থেকে অজানা কোনো জানোয়ারের আর্তনাদে বা কোনো নিশাচর সাপদের আস্ফালনের শব্দে হঠাৎ যেন কাঁচের বড় আয়নার মতো ঝনঝন করে ভেঙে যাচ্ছে, মনের সঙ্গে সমস্ত দেহের স্নায়ুও এতে অবশ হয়ে যায়। এই জঙ্গল কল্পনার জিনিস নয়, এ একেবারে মানুষের জীবন্ত শত্রু। বিশাল গাছগুলো যেন স্থাণু নয়, বিরাটকায় দৈত্যদের বাহিনীর মতো তারা যেন মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সারি সারি কাঁটার ঝোপে অসংখ্য তার ফাঁদ পাতা, অগণন তার অস্ত্র আর উপকরণ। মামাবাবুর কিন্তু কিছুতে ভ্রুক্ষেপ নেই। মিচিনার পাকা বাড়িতেই যেন শুয়েছেন, এমনিভাবে তিনি বিছানায় পড়েই নাক ডাকাতে শুরু করলেন। আমার কিন্তু কিছুতেই ঘুম এলো না। কেবলই মনে হতে লাগলো বিছানার ভেতর কোথায় যেন কাঁকড়া বিছে ঘুরে বেড়াচ্ছে, যেন বাইরে কোনো জানোয়ারের নিঃশব্দ সঞ্চরণ শোনা যাচ্ছে। হঠাৎ মনে হলো দূরে যেন কোনো মানুষই আর্তনাদ করে উঠল। তাঁবুর দরজার পর্দা সরিয়ে মুখ বাড়িয়ে মংপো আর আমাদের কাচিন চাকর যেখানে আগুন জ্বালিয়ে শুয়েছিল সেখানে একবার চেয়ে দেখলাম। কোথাও কিছু গোলমাল নেই। গনগনে না হলেও তাদের আগুন দিকে দিকে জ্বলছে। তারা বেশ সুখে আছে বলে অবশ্য মনে হলো না। আগুনের রক্তাভ আলোয় মনে হলো তাদের কম্বল প্রায়ই নড়ছে। এই আলো দেখে কিন্তু বিশেষ ভরসা পেলাম না। বিছানাটা অন্ধকারেই একবার ঝেড়ে নিয়ে আবার এসে অবশ্য শুয়ে পড়তে হলো। খানিক বাদে অনেক কষ্টে একটু তন্দ্রাও এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম বলতে পারি না। হঠাৎ আচমকা কিরকম একটা শব্দে, স্বপ্ন দেখছিলাম কিনা বলতে পারি না, কিন্তু মনে হলো কে যেন এইমাত্র তাঁবুর দরজার পর্দা সরিয়ে বেরিয়ে গেল। স্পষ্ট যেন শুনলাম তাঁবুর পর্দা নড়ার আওয়াজ। তাড়াতাড়ি উঠে পর্দার কাছে গেলাম। সেটা তখনও নড়ছে, কিন্তু হাওয়ায় হওয়াও সম্ভব। বাইরে সত্যিই বেশ জোরে কনকনে হাওয়া দিয়েছে। সেখানে দাঁড়িয়ে কি করব ভাবছি, এমন সময় কাছেই পায়ের আওয়াজ শুনলাম। পর্দার ভেতর দিয়ে শুধু মুখটুকু বাড়িয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে রইলাম। মংপোদের আগুন প্রায় নিভে এসেছে, তারা ঘুমে অচেতন। কে আর আগুনে মশলা জোগাবে? কিন্তু সেই নিভু নিভু আলোতেই আমার কাজ হয়ে গেল। যার পায়ের শব্দ শুনেছিলাম সে সেই আগুনের পাশ দিয়েই কোথাও দ্রুত বেগে চলেছে দেখা গেল। আর সমস্ত অন্ধকার হলেও শুধু তার পায়ের বিশেষ ধরনের জুতো দেখেই আমি তাকে চিনলাম। লিসিন ছাড়া এ ধরনের জুতো আমাদের দলের কারুর নেই। এই নিশুতি রাত্রে এমন সময় লিসিন চলেছে কোথায়? তাঁবুতে আমরা সাজ পোশাক সমেত যে শুয়েছিলাম একথা বলাই বাহুল্য। কোমরবন্ধে পিস্তলও ছিল। শুধু বিছানা থেকে টর্চটা তুলে নিয়ে আমি আর দ্বিধামাত্র না করে তাকে অনুসরণ করলাম। অনুসরণ করা বেশ কঠিন। একে দারুণ অন্ধকার, তাই জঙ্গলের পথ। প্রত্যেক পদে নানান লতা পাতার বাধা। নিচের শুকনো পাতা মড়মড় করে উঠলেই মনে হয় বুঝি সব জানাজানি হয়ে গেল। কিন্তু সে ভয় যে অমূলক অল্পক্ষণে তা বুঝতে পারলাম। যাকে অনুসরণ করছি তার কাছেও নিজের পায়ের শব্দে ও জঞ্জালের খসখসানিতেই অন্য শব্দ ঢাকা পড়ে যাবে। শুধু বেশি এগিয়ে বা পিছিয়ে পড়লে চলবে না। অন্ধকারে লোকটাকে হারিয়ে ফেলা অত্যন্ত সহজ। এভাবে অনুসরণ করার বিপদ যে কতখানি তা যে না বুঝিনি তা নয়। সাপখোপ ও হিংস্র সাপদের ভয় তো আছেই, তাছাড়া শত্রুর কবলে পড়ার সম্ভাবনাও কম নয়। লিসিন কোথায় কি উদ্দেশ্যে যাচ্ছে কিছুই জানি না।
সেখানে গিয়ে নতুন কিছু আবিষ্কার করার বদলে হয়তো নিজেই আবিষ্কৃত হয়ে বিপন্ন হতে পারি, কিন্তু তবু এ অনুসরণ ত্যাগ করতে পারলাম না। মনে হলো বিপদ যতই থাক, আমাদের চারধারে যে রহস্য ঘিরে রয়েছে তার মীমাংসার সূত্র খুঁজে পাবার এমন সুযোগ আর মিলবে না। কোথা দিয়ে কোন দিকে যে যাচ্ছিলাম কিছুই জানি না। যাকে অনুসরণ করছি সেই আমার একমাত্র পথপ্রদর্শক। ফিরে আসবো কি করে যদি সে ভাগ্য হয় তাও তখন খেয়াল নেই। শুধু এক লক্ষ্য নিয়ে চলেছিলাম, কিন্তু তাতেও বাধা পড়ল। অনেকক্ষণ বনের ভেতর দিয়ে কাঁটা গাছের ডালের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যেতে যেতে সহসা এক জায়গায় আমাদের দুজনের মাঝখান দিয়ে কি একটা বিশাল জানোয়ার সশব্দে জঙ্গল ভেঙে ছুটে বেরিয়ে গেল। চমকে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে এগুতে গিয়ে দেখি লিসিনকে হারিয়ে ফেলেছি। সে এর মধ্যে কোন দিকে গেছে কিছুই বুঝতে পারলাম না। একটুখানি চুপ করে দাঁড়িয়ে থেকে তার পায়ের শব্দ শুনবার চেষ্টা করলাম। মনে হলো যেন দূরে পায়ের চাপে পাতা গুঁড়িয়ে যাওয়ার শব্দ বেশ শোনা যাচ্ছে, কিন্তু তাকে অনুসরণ করা শব্দ। নিজের পায়ের আওয়াজেই সব শব্দ ঢেকে যায়। এবার আমি সত্যিই ভয় পেলাম। অনুসরণ ব্যর্থ তো হলোই, তাছাড়া আমার ফেরবার পথ যে বন্ধ। সকাল হওয়া পর্যন্ত বেঁচে থাকলেও আমি কি পথ খুঁজে ফিরে যেতে পারবো? মামাবাবু তার লোকজন নিয়েই কি আমায় খুঁজে পাবেন? জঙ্গলে এইভাবে পথ হারিয়ে কত লোক এমনিভাবে মারা পড়েছে আমি শুনেছি। জঙ্গলের জাদু এমনি যে সেখানে পথ হারিয়ে বেরোবার চেষ্টা করলে মানুষ কেবল ঘুরে ঘুরে যেখান থেকে যাত্রা করেছিল সেখানেই ফিরে আসে এবং শেষে একেবারে ক্লান্ত হয়ে মারা যায়। কিন্তু না, এসব কথা ভাবলে চলবে না। আমায় যেমন করে হোক বেরুতেই হবে। আর একবার কান পেতে আমি পায়ের শব্দ শুনবার চেষ্টা করলাম এবং একটুখানি আভাস পাওয়া মাত্র আর ধরা পড়বার ভয় ভুলে প্রাণপণে সেদিকে দৌড়ে গেলাম খানিক। সেখান থেকেও অমনিভাবে একটু থেকে পায়ের আভাস পেয়ে আবার দৌড়তে লাগলাম সেই দিকে। দৌড়তে দৌড়তে একটা জিনিস বুঝতে পারছিলাম, যেদিকেই এসে থাকি জঙ্গল যেন অনেকটা ফিকে হয়ে গেছে বলে মনে হচ্ছিল। পদে পদে সেরকম বাধা আর নেই। বড় বড় গাছও অনেক দূরে দূরে। বেশি দূর এমন করে দৌড়তে হলো না। সমস্ত জঙ্গল আচমকা কেঁপে উঠল বাঘের গর্জনে। গর্জন খুব কাছে, কিন্তু আমি টর্চের আলোটা জ্বালবার আগেই অন্য একদিক থেকে আরেকটা টর্চের আলো সেখানে এসে পড়ল অন্ধকার চিরে। সে আলোয় দেখা গেল দীর্ঘকায় এক চিনেম্যান হাতে একটা শিঙার মতো জিনিস নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। টর্চের আলো পড়ার পরও সেই শিঙা মুখে তুলে সে একবার ফুঁ দিলে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর বাঘের গর্জন। ওদিক থেকে যে টর্চ ফেলেছিল সে লোকটা এবার এগিয়ে এলো। দুজনের ওপর আলো ফেলেই আমি চমকে উঠলাম। নতুন লোকটি আর কেউ নয়, মামাবাবু। আমার টর্চের আলো পড়ার সঙ্গে সঙ্গে মামাবাবু ও চিনেম্যান দুজনেই চমকে ফিরে তাকিয়েছিল। আমি এগিয়ে তাদের কাছে যাবার পর মামাবাবু একবার শুধু বিস্মিতভাবে অস্ফুট স্বরে আমাকে বললেন, তুই? তারপর আমাকে একেবারে সম্পূর্ণভাবে ভুলে গিয়ে চিনেম্যানের দিকে ফিরে জিজ্ঞেস করলেন ইংরেজিতে, কে তুমি? মামাবাবুর এক হাতে ছিল টর্চ, কিন্তু আর এক হাতে যে জিনিসটি ছিল তাকে ভয় না হোক সম্মান না করা কঠিন। কিন্তু সেই রিভলভারের নিঃশব্দ হুমকি বিন্দুমাত্র গ্রাহ্য না করে অত্যন্ত সহজভাবে দীর্ঘকায় চিনেম্যান পরিষ্কার ইংরেজিতে উত্তর দিলে, সেই প্রশ্ন আমিও আপনাদের করতে যাচ্ছিলাম। মামাবাবু কঠিন স্বরে বললেন, তামাশা রাখো, এখানে তুমি কি করছো? চিনেম্যান একটু হেসে বললে, স্থান কাল বিচার করে আপনি ঠিক কথা বলছেন বলে তো মনে হচ্ছে না। মিছিমিছি কথা বাড়াবার আগ্রহ আমার নেই। মামাবাবু রূঢ়ভাবে বললেন, তোমার পরিচয় আর এখানে উপস্থিতির কারণ আমি জানতে চাই। কৌতূহল জিনিসটা শুধু আপনার একচেটিয়া মনে করছেন কেন? তাছাড়া একরকম আমারই ঘরে বসে আমাকেই চোখ রাঙানো কি ভালো? তোমারই ঘরে বসে? তার মানে? এবার চিনেম্যান মুখে উত্তর না দিয়ে হঠাৎ হাত বাড়িয়ে আমার টর্চটা ধরে অপর দিকে ঘুরিয়ে দিলে। নতুন দিকে আলো পড়বার সঙ্গে সঙ্গে আমরা চমকে উঠলাম। এতক্ষণ অন্ধকারে এই জিনিসটি আমরা দেখতেই পাইনি।
কাছেই বনের ভেতর একটা বড় তাঁবু ফেলা রয়েছে। বিস্ময় সামলে উঠবার আগেই দীর্ঘকায় চিনেম্যান বললে, অসময়ে অস্থানে হলেও এই গরিবের তাঁবুতে দয়া করে পা দিলে অতিথি সৎকারের একটু চেষ্টা করতে পারি। এবার আমি শুধু নয়, মামাবাবুও বোধহয় বেশ একটু ভরকে গিয়েছিলেন। আগাগোড়া সমস্ত ব্যাপারটাই কেমন আজগুবি। তাছাড়া এমন জায়গায় কোনো অজানা তাঁবু যে থাকতে পারে তা আমরা কল্পনাও করিনি। মামাবাবু একটু জন্য অপ্রস্তুতভাবেই চুপ করে গিয়েছিলেন। চিনেম্যান আবার বললেন, পরস্পরের আলাপ পরিচয় ওখানে গিয়েই ভালো করে হতে পারে। আপনারা অনেক কিছু প্রশ্ন করেছেন, আমারও হয়তো কিছু জানবার আছে। মামাবাবু এতক্ষণে স্থির হয়ে বললেন, কিন্তু এ সময়ে আপনার তাঁবুর বাইরে আসবার কারণ কি? এই অদ্ভুত শিঙা বাজাবাড়ি বা অর্থ কি? চিনেম্যান আবার হেসে বললে, সেটুকু আগে না জানলে অপরিচিত তাঁবুতে হঠাৎ ঢুকতে সাহস হচ্ছে না আপনাদের, কেমন? জঙ্গলে এই রাত্রে যারা এতদূর আসতে পেরেছে তাদের আর যাই হোক সাহসের অভাব আছে এ কথা বোধহয় বলা চলে না, আমি বললাম। চিনেম্যান বললে, তা বটে, তাহলে কৈফিয়তটাই দিচ্ছি, শুনুন। কিন্তু এইমাত্র এই অদ্ভুত শিঙাটি আমি কুড়িয়ে পেয়েছি বললে কি বিশ্বাস করতে পারবেন? কুড়িয়ে পেয়েছেন? হ্যাঁ, কুড়িয়ে পেয়েছি। আপনারা ভাবছেন নিশ্চয়ই যে এই অন্ধকার রাত্রে তাঁবু ছেড়ে শিঙা কুড়োতে বেরোনোটা একটু অস্বাভাবিক। আমি সত্যি সেই জন্যই অবশ্য তাঁবু থেকে এমন সময় বার হইনি। বার হয়েছিলাম চোর তাড়া করতে। একটু চুপ করে থেকে আমাদের বিস্ময়টাকে বেশ যেন মজা করে উপভোগ করে চিনেম্যান আবার বললে, শুনলে অবাক হবেন যে এই জঙ্গলের মাঝেও আমার তাঁবুতে খানিক আগে চোর ঢুকেছিল। আমি জেগে থাকায় সুবিধা করতে পারিনি অবশ্য। তাকে তাড়া করতে বেরিয়েই এটি পেয়েছি। লোকটা কোনো কিছু অস্ত্রের অভাবেই বোধহয় এটা দিয়ে মেরে আমায় জখম করতে চেয়েছিল। যাই হোক, চোর ধরতে না পেরে তার জিনিসটার গুণ পরীক্ষা করছি, এমন সময় আপনারা দেখা দিলেন আশ্চর্যভাবে। মামাবাবু গম্ভীরভাবে বললেন, আপনি এরকম শিঙার আওয়াজ আগে কখনো শুনেছেন? চিনেম্যান একটু থেমে অবাক হয়ে বললে, আশ্চর্যের বিষয়, আপনি জিজ্ঞাসা করাতেই এখন মনে পড়ছে যে শুনেছি শুধু নয়, এরকম আওয়াজে এই কদিন তো ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলাম। কিন্তু এটা যে সামান্য শিঙার আওয়াজ হতে পারে তা কখনো ভাবিনি। যাই হোক, অনেক কিছু রহস্য আমাদের মীমাংসা করবার আছে বলে মনে হচ্ছে। অনুগ্রহ করে তাঁবুতে যদি আসেন তাহলে ভালো করে একটু আলাপ করতে পারি। মামাবাবু কি ভেবে এবার বললেন, চলুন। তার তাঁবুতে গিয়ে খানিকক্ষণ পরস্পরের পরিচয় দেওয়া নেওয়ার পর অনেক নতুন কথা জানতে পারলেও কোনো রহস্যই সরল হলো না। এই চিনেম্যান সম্বন্ধে আমরা আগেই যা অনুমান করেছিলাম তার অধিকাংশ সত্য বলে জানা গেল। কিছুদিন আগে সেই যে বিস্তর দলবল নিয়ে মিচিনা থেকে বেরিয়েছিল এ কথা সে নিজে থেকেই জানালে। এ পথে তার যাত্রা করবার কারণও পাওয়া গেল। সে চীনের দক্ষিণ পূর্ব সীমান্ত প্রদেশ ইউনানের একজন সম্ভ্রান্ত ব্যক্তি। তার নাম লাওচেন। সেখানে সে নাকি বিশেষ বিখ্যাত। বৎসর খানেক আগে বিশেষ কোনো কারণে সেখানকার শাসনকর্তার সঙ্গে মনোমালিন্য হওয়ায় তাকে দেশ ছেড়ে পালাতে হয়। এখন আবার গোপনে এই পথে সে দেশে ঢুকতে চেষ্টা করছে। দুঃখের বিষয়, যে রহস্যের কিনারা আমরা করতে চাইছিলাম তার সঙ্গে এ সমস্ত খবরের কিন্তু কোনো সংস্রবই নেই। বরং না জেনে এই চীনাদের সঙ্গে আমাদের গত কয়েকদিনের ঘটনার যে যোগ আছে বলে আমরা কল্পনা করেছিলাম, এ সমস্ত খবর শুনে সে বিষয়ে সন্দেহই উপস্থিত হলো। তার কথায় জানলাম জঙ্গলের পথে তাদের দলের ওপরও বাঘের বহু উপদ্রব হয়েছে। লাওচেনের কাছে সবচেয়ে বিস্ময়ের খবর কিন্তু পাওয়া গেল সব শেষে। তার উপর যেটুকু অবিশ্বাস ছিল এই খবরের পর সেটুকুও দূর হয়ে তার জন্য রীতিমতো দুঃখই হলো। তার তাঁবুতে যখন ঢুকেছিলাম তখন অন্ধকারে বাইরের বেশি কিছু দেখতে পাওয়া যায়নি। তার কাছ থেকে বিদায় নিয়ে যখন বেরোলাম তখন বেশ সকাল হয়ে গেছে। লাওচেন আমাদের এগিয়ে দেওয়ার জন্য বাইরে বেরিয়ে এসেছিল। আমরা যে সামান্য পোকামাকড়ের খোঁজে এই বিপদসংকুল দেশে এসেছি এ কথা তাকে তখনও ভালো করে বিশ্বাস করাতে পারা যায়নি। সে তখনও বিস্মিতভাবে সেই সম্বন্ধেই নানা কথা জিজ্ঞাসা করছিল। হঠাৎ মামাবাবু বললেন, আশ্চর্য,
আর সব লোকজন আপনার কোথায়? আপনার তো মস্ত বড় দল, তাদের কাউকে তো দেখছি না। লাউচেন খানিক চুপ করে থেকে হঠাৎ কাতরভাবে বললে, আপনাদের এ কথাটা জানাতে চাইনি। এবারে আমার দেশে যাওয়া আর হলো না। কেন বলুন তো? আমার অধিকাংশ লোকজন এই গতকালই আমায় ছেড়ে চলে গেছে। কয়েকজন বিশ্বাসী অনুচর ছাড়া আর কেউ আমার সঙ্গে নেই। কাল রাত্রে আমার তাঁবুতে চোর আসতে সাহসও বোধহয় করেছিল তাই। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, হঠাৎ এরকম ছেড়ে যাওয়ার কারণ? কারণ যে কি তা ঠিক আমিও বুঝতে পারছি না। তবে তারা যে বিশেষ কিছুর ভয় পেয়ে সরে গেছে এটা ঠিক। তাদের ইউনান পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু এই পর্যন্ত এসে আর তারা কিছুতে এগোতে রাজি হলো না। মাইনে, বকশিস সবকিছুর লোভ দেখিয়েও তাদের রাখতে পারলাম না। আপনারা সাবধানে থাকবেন, শেষ পর্যন্ত আপনাদের দলে না এমনি কিছু হয়। এখনো পর্যন্ত তা হয়নি, কিন্তু ভয়টা কিসের বলে মনে করেন? লাউচেন বললে, শুধু বাঘের উপদ্রব নয়, উত্তরের জঙ্গলে দারুরা খেপে গিয়ে বিষের তীর ছুঁড়ে সকলকে মেরে ফেলছে, এমনি এক গুজবই নাকি রটেছে। তার কথার ধরনে কিন্তু মনে হলো যে এই গুজবই সব নয়, এছাড়া বিশেষ কোনো একটা কথা সে চেপে গেল। লাউচেনের কাছে বিদায় নিয়ে জঙ্গলের পথে নিজেদের তাঁবুর দিকে যেতে যেতে মামাবাবুর সঙ্গে প্রথম ভালো করে সব কথা আলোচনা করবার সময় পেলাম। প্রথমে মামাবাবুর প্রশ্নের উত্তরে কি জন্যে কিভাবে আমি এই অন্ধকার রাত্রে জঙ্গলের মাঝে বেরিয়ে পড়েছিলাম তার কাহিনী বলে আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু আপনি কি করে এলেন এখানে? মামাবাবু বললেন, আমাদের তাঁবু থেকে যে লোকটা রাত্রে বেরিয়ে যাওয়ায় তোর ঘুম ভেঙে গেছিল, সে লোকটা কে বল দেখি? বুঝতে পারছি না। মামাবাবু এবার হেসে বললেন, সে আমি। আপনি? আপনি কি জন্য এত রাত্রে বেরিয়েছিলেন? লিসিনের ওপর তাহলে আপনারও লক্ষ্য ছিল? বলুন। না, লিসিনকে আমি দেখিনি। এখন তোর কথায় বুঝতে পারছি, আমি যার পিছু নিয়েছিলাম লিসিনের লক্ষ্যও ছিল সেই। সে আবার কি? আমি তো দেখিনি কাউকে। তুই কি করে দেখবি? তুই লিসিনকেই অনুসরণ করেছিস। সে যার পিছু নিয়েছিল তাকে দেখতে পাবার তোর কথা নয়। আমি বিস্মিত হয়ে খানিক চুপ করেছিলাম। মামাবাবু আবার বললেন, ব্যাপারটা অত্যন্ত ঘোরালো হয়ে দাঁড়িয়েছে। লিসিন আর আমি দুজনেই একই লোককে অনুসরণ করেও পরস্পরকে দেখতে পাইনি। তুই আবার লিসিনেরই পিছু নিয়েছিলি। কিন্তু আপনারা যাকে অনুসরণ করছিলেন সে কি আমাদেরই দলের কেউ? তাই তো আমার বিশ্বাস। সে কে হতে পারে? মামাবাবু বললেন, তা এখন বলতে পারবো না, কিন্তু এই কদিনের সমস্ত রহস্যের মূলে সে যে কতকটা আছে এ বিষয়ে সন্দেহ নেই। যে সিনা থেকে বাঘের ডাক বেরোয় সেটা তারই কাছে ছিল। তার মানে আমাদের এখান থেকে বেরিয়ে সে লাউচেনের তাঁবুতেও চুরি করতে ঢুকেছিল? মামাবাবু একটু হেসে বললেন, সেই রকমই তো দেখা যাচ্ছে। সমস্ত ব্যাপারটা গুছিয়ে বোঝবার চেষ্টা করে আবার জিজ্ঞাসা করলাম, কিন্তু অত রাত্রে ঘুমোতে ঘুমোতে আপনি তার সাড়া পেলেন কি করে? আমায় একেবারে অবাক করে দিয়ে মামাবাবু বললেন, আমি ঘুমোইনি, তার জন্যই অপেক্ষা করছিলাম শুয়ে শুয়ে। তার মানে আপনি আগে থেকেই জানতেন সে যাবে? তাহলে তাকে ধরবার ব্যবস্থা কেন করেননি? তাহলে তার গন্তব্যস্থান জানতে পারতাম না। কিন্তু জানতে তো আমরা কিছুই পারলাম না। সে তো লাউচেনের তাঁবু থেকে পালিয়েও গেল। মামাবাবু এবার গম্ভীর হয়ে বললেন, তা বটে। তারপর খানিক নীরবে চলার পর আবার বললেন, দেখা যাক লিসিন কি খবর দেয়। কিন্তু লিসিনের কাছে কোনো খবর পাবার আশা আমার ছিল না। মামাবাবু যাই বলুন, লিসিনের গতিবিধির আমি অন্যরকম ব্যাখ্যাই করেছিলাম, এবং সে ব্যাখ্যা যে ভুল নয় ঘটনার দ্বারা খানিকটা প্রমাণও হয়ে গেল। নিজেদের তাঁবুতে গিয়ে কি দেখব সে বিষয়ে আমার একটু ভয়ই ছিল। লাউচেনের লোকেদের মতো আমাদের বাহকেরাও আমাদের ফেলে সরে পড়তে পারে হয়তো, কিন্তু তাঁবুতে পৌঁছে দেখা গেল সেরকম কোনো ব্যাপার ঘটেনি। খোঁজ নিয়ে জানা গেল আমাদের অনুচরদের সকলেই উপস্থিত, শুধু এক লিসিন ছাড়া। লিসিন সম্বন্ধে মামাবাবুর গভীর বিশ্বাসে একটু খোঁচা না দিয়ে পারলাম না। এবার আপনার লিসিনের তো পাত্তা নেই মামাবাবু।
চোর না ধরে বোধহয় ফিরবে না বলেই মনে হচ্ছে। মামাবাবু আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বললেন, তোর কি এখনো লিসিনের ওপর সন্দেহ গেল না? একটু অপ্রসন্নভাবেই বললাম, কেমন করে যাবে তা তো বুঝতে পারছি না। আর সকলেই তো উপস্থিত, শুধু লিসিনকেই পাওয়া যাচ্ছে না। এর মানে কি? আমাদের দলের যে সাংঘাতিক লোককে কাল অনুসরণ করেছিলেন বলেছেন, সেও তো বোঝা যাচ্ছে কোনো রকমে দলে ফিরে এসেছে। মামাবাবু একথা ভেবেছিলেন কিনা বলা যায় না, কিন্তু তিনি উত্তর না দিয়ে গম্ভীরভাবে চুপ করে রইলেন। আমি আবার অসহিষ্ণুভাবে বললাম, আমাদের ভেতর অমন ভয়ানক লোক কে আছে তাও তো খুঁজে বার করা দরকার। ঘরের ভেতর বিষাক্ত সাপ নিয়ে নিশ্চিন্ত হয়ে থাকাও তো উচিত আর নয়। এবার মামাবাবু যা উত্তর দিলেন তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। মনে হলো কদিনের ঘটনা বিপর্যয়ে তার মাথাই একটু খারাপ হয়েছে। তিনি বললেন, ভাবনা নেই, সাপ কোথায় আছে জানলে যথাসময়ে মারা যাবে। তাছাড়া এখন আমাদের কিছুদিন আর কোনো ভয় নেই। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন বলুন দেখি? আমার তাই মনে হচ্ছে। মামাবাবুর পাগলামিতে বিরক্ত হয়েই আমি এবার চুপ করে গেলাম। মামাবাবুর কথা কিন্তু এবার আশ্চর্যভাবে ফলল। এতদিন যে বিপদ আমাদের অনুসরণ করে আসছিল, জাদু মন্ত্রে তা যেন একেবারে অদৃশ্য হয়ে গেল। হার্জ কেল্লা পর্যন্ত পাহাড়ের পথে আমাদের সামান্য একটু আধটু জঙ্গলের অসুবিধে ছাড়া আর কিছুই ভোগ করতে হলো না। আশ্চর্যের বিষয়, লিসিনের সেই রাত্রের পর আর পাত্তা পাওয়া যায়নি। না পাওয়াতে আমি বিশেষ দুঃখিত হইনি। আমার ধারণা সে সময় বুঝে এবার নিজের পথ দেখেছিল। ভেবেছিলাম মামাবাবু খুব বিচলিত হবেন। আমার কথায় লিসিন সম্বন্ধে বিশ্বাস তার একটু শিথিল হয়েছিল সম্ভবত, কিন্তু তাকে তেমন কিছু ব্যাকুল দেখা গেল না। তাছাড়া সম্প্রতি পথে লাউচেনের সঙ্গ পেয়ে দিনগুলো ভালোই কাটছিল। লাউচেনের আমাদের সঙ্গে এসে মেশা একটা উল্লেখযোগ্য ঘটনা বলা যেতে পারে। তার সঙ্গে পরিচয় হবার দিনেই সে নিজে আবার দেখা করতে আসে আমাদের সঙ্গে এবং জানায় যে আমরা তাকে একটু সাহায্য করলে সে এখনো নিজের দেশ ইউনানে গিয়ে উঠতে পারে। তার লোকলস্কর নেই, সামান্য কয়েকজন অনুচর নিয়ে এই বিপদ সংকুল পথে যাওয়ার ভরসা তার হয় না। আমাদের সঙ্গে যাওয়ার অনুমতি পেলে তার অনেক সুবিধে হয়ে যায়। মামাবাবু বিন্দুমাত্র দ্বিধা না করে তৎক্ষণাৎ তাকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য সাদর নিমন্ত্রণ জানিয়ে বলেছিলেন, আপনি আসবেন ভেবে আমি আগে থেকেই প্রস্তুত হয়েছিলাম। লাউচেন একটু অবাক হলেও হেসে বলেছিল, আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ। লাউচেন সেই থেকেই আমাদের সঙ্গেই আছে। এবারের যাত্রা লাউচেন থাকার দরুনই অনেকটা সহজ হয়েছিল। এদিকের পথঘাট তার বেশ জানা। জঙ্গলের ভেতর তারই পরামর্শ মতো চলে আমাদের অনেক সুবিধে হয়েছে। লাউচেনের লোক লস্কর যে মিছিমিছি একটা ভয়ের ছুতো করে তাকে ছেড়ে গেছে, এ বিষয়ে আমাদের বিশ্বাস ক্রমশই দৃঢ় হচ্ছিল। পথে কোনো গোলমালের চিহ্ন পর্যন্ত নেই। হার্জ কেল্লার কাছাকাছি যখন পৌঁছলাম তখন কয়েকদিন পরিপূর্ণ নিশ্চয়তার মধ্যে কাটিয়ে গোড়ার দিকের ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদের কাছে যেন অবাস্তব হয়ে গেছে। কাচিনি পাহাড়ের উঁচু নিচু জঙ্গলময় আঁকাবাঁকা পথে ঘোরার পর হার্জ কেল্লার প্রথম দেখা পেয়ে মনে আপনা থেকেই যেন শান্তি আসে। চারিদিকের সুউচ্চ পাহাড় শ্রেণীর মাঝখানে সমতল বিশাল উপত্যকায় কেল্লাটি অবস্থিত। সেখানে শস্য শ্যামল প্রান্তরের মাঝে কৃষকদের পরিচ্ছন্ন গ্রামগুলি দেখা যাচ্ছে। বৌদ্ধ প্যাগোডার চূড়া উঠেছে এখানে সেখানে। এখানকার অধিবাসীরা কাচিন নয়, শান জাতি। তারা এককালে যোদ্ধা হিসেবে এ দেশ জয় করলেও এখন অকর্মণ্য অলস হয়ে গেছে। কাচিনরাই এখন তাদের ওপর উৎপাত করে। এই হার্জ কেল্লার পরই দারুদের অজানা দেশে প্রবেশ করতে হবে। সেখানে পাহাড় ও জঙ্গলের মাঝে অশ্বতর বাহিনী পর্যন্ত চলতে পারে না। পায়ে হেঁটে কুলির মাথায় মোট নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। পাহাড় থেকে হার্জ কেল্লার সমতল প্রান্তরে নামবার আগের দিন সন্ধ্যায় আমাদের তাঁবুতে সেই নিয়েই আলোচনা হচ্ছিল। লাউচেনের তাঁবুতেই আমরা সকলে বসেছিলাম। একদিন আমাদের দুজনের তাঁবু কাছাকাছিই ফেলা হচ্ছে। কুলি সংগ্রহ ও পথঘাট সম্বন্ধে একঘেয়ে আলোচনা কতক্ষণ সহ্য করা যায়? খানিক বাদে আমি উঠে পড়লাম। পাহাড়ের ওপর থেকে নিচের সমতল প্রান্তরের দৃশ্যটি সন্ধ্যার আলোয় আর একবার দেখতে ইচ্ছে হচ্ছিল। তাঁবু থেকে বেরিয়ে
পাহাড়ের ধারে, সেই জন্যই যাওয়ার উদ্যোগ করছি। এমন সময় আমাদের তাঁবুর দিকে চোখ পড়ায় থমকে দাঁড়িয়ে পড়লাম। কি একটা লোক সন্তর্পণে আমাদের তাঁবুতে ঢুকছে। আমার দিকে পিছন ফিরে থাকলেও সে যে মংপো বা আমাদের কাচিন চাকর নয় তা বুঝতে আমার কষ্ট হলো না। আমাদের অশ্বতর চালকদের কেউও সে নয়, তার পোশাক পর্যন্ত আলাদা। প্রথমে আমার ইচ্ছে হয়েছিল তৎক্ষণাৎ মামাবাবু ও লাউচেনকে ডাকতে, কিন্তু তারপরে মনে হলো লোকটার উদ্দেশ্যটা আগে গোপনে জানা দরকার। পা টিপে টিপে আমি আমাদের তাঁবুর কাছে গিয়ে দাঁড়ালাম। লোকটা তখন ভেতরে ঢুকেছে। একটুখানি অপেক্ষা করে আমি হঠাৎ তাঁবুর পর্দা সরিয়ে ভেতরে ঢুকে পড়ে বললাম, কে তুমি? কিন্তু আর অগ্রসর হতে আমায় হলো না। তাঁবুর ভেতরে তখন আলো জ্বালা হয়নি, বাইরের তুলনায় সেখানে বেশ অন্ধকার। ভালো করে কিছু দেখতে পাবার আগেই প্রচণ্ড এক ধাক্কায় আমি টাল সামলাতে না পেরে পড়ে গেলাম। মামাবাবুর ক্যাম্প খাটের কোণে সজোরে আমার মাথাটা ঠুকে গেল। লোকটা তখন ছুটে তাঁবু থেকে বেরিয়ে পড়েছে। মাটি থেকে উঠে আমিও তার পেছনে বার চেষ্টা করলাম, কিন্তু মাথায় চোটটা একটু বেশিই লেগেছিল। তাঁবু থেকে বেরোতেই মনে হলো সমস্ত পা টলছে, মাথা ঝিমঝিম করছে। লোকটা আমার চোখের সামনেই তখন দ্রুত বেগে পাহাড়ের প্রান্তে যেখানে পথ নেমে গিয়েছে সেই দিকে দৌড়চ্ছিল। এই অবস্থায় তাকে ধরা অসম্ভব জেনে আমি চিৎকার করে মামাবাবুকে ডাকলাম। লাউচেন ও মামাবাবু একসঙ্গেই বেরিয়ে এলেন ব্যস্ত হয়ে তাঁবু থেকে, কিন্তু তখন লোকটাকে ধরবার আর কোনো আশা নেই। দেখতে দেখতে সে পাহাড়ের ধার দিয়ে নিচে নেমে গেল। সন্ধ্যার অন্ধকার ক্রমশই যেরকম গাঢ় হয়ে আসছিল, তাতে লোকজন লাগিয়েও তাকে খুঁজে বার করা তখন অসম্ভব। মামাবাবু কাছে এসেই অবাক হয়ে বললেন, এ কি, তোর মাথায় রক্ত কেন? মাথা কেটে যে রক্ত পড়ছিল তা এতক্ষণ টের পাইনি। দেখলাম কাঁধের জামাটা পর্যন্ত লাল হয়ে গেছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করবার তখন সময় নেই। আমি সংক্ষেপে ঘটনাটা তাদের বললাম। লাউচেন উত্তেজিত হয়ে উঠলেও মামাবাবু নিতান্ত সহজভাবে বললেন, দাঁড়া, তোর মাথাটা কতখানি কাটলো আগে দেখি। বিরক্ত হয়ে আমি বললাম, মাথা পরে দেখলে চলবে, এদিকে লোকটা যে পালিয়ে গেল, তার আর কি করা যাবে, এখন তো আর উপায় নেই বলে মামাবাবু তাঁবুর আলোটা জ্বালাতে গেলেন। বিস্মিত কণ্ঠে লাউচেন জিজ্ঞাসা করলেন, লোকটার মতলব কি ছিল বলে মনে হয়? মামাবাবু আলো জ্বালতে জ্বালতে বললেন, কি আবার, চুরি টুরি হবে, এখানকার কাচিনরা তো এ বিষয়ে সিদ্ধহস্ত। আমি উত্তেজিতভাবে বলতে যাচ্ছিলাম, সে কাচিন নয়, কাচিনদের অমন চেহারা বা পোশাক হয় না, কিন্তু সে কথা বলবার দরকার হলো না। আলো জ্বলে উঠতেই ঘরের মেঝে একটি জিনিস একসঙ্গে আমাদের তিনজনেরই চোখে পড়ল। ভাঁজ করে মোড়া একটি কাগজ মেঝে পড়ে আছে। সে কাগজের ওপর মেয়ের মুখ বসানো, বাদুরের সেই ছবি আঁকা। লাউচেন নিচু হয়ে সেটা কুড়োতে যাচ্ছিল, কিন্তু তার আগে মামাবাবু একরকম ছোঁ মেরেই সেটা তুলে নিলেন। মামাবাবু কাগজটা তুলে নিয়েই ভাঁজ খুলে সেটা পড়তে আরম্ভ করেছিলেন। মামাবাবু যত দেরি করছিলেন, লাউচেন ও আমি তত বেশি অধীর হয়ে উঠছিলাম। লাউচেনের অধৈর্য বুঝি আমার চেয়ে বেশি। মামাবাবু কিন্তু বৃথাই চেষ্টা করছিলেন, বোঝা গেল। খানিক বাদে কাগজটা লাউচেনের হাতে দিয়ে তিনি বললেন, পড়ে দেখুন। চীনে ভাষার বিদ্যে আমার অত্যন্ত সামান্য, যেটুকু জানি তাতে চিঠি পড়া অসম্ভব। শুধু একটা কথার বোধহয় মানে করতে পেরেছি। আমি একটু অসহিষ্ণু হয়ে বললাম, শুধু একটা কথা পড়বার জন্য এতক্ষণ ধরে কসরত করবার কি দরকার ছিল? মামাবাবু বললেন, শুধু দেখলাম একটু চেষ্টা করে। লাউচেন চীনে ভাষা নিশ্চয়ই জানে, কিন্তু সেও চিঠিটার উপর যতক্ষণ দৃষ্টি নিবদ্ধ করে রইল, তাতে চীনের মতো শক্ত ভাষারও গোটা একটা গল্প বোধহয় পড়া যায়। মামাবাবু ততক্ষণে আমার কপালটা বেঁধে ফেলেছেন। সে যে বেশ উত্তেজিত হয়ে উঠেছে এটুকু বোঝা যাচ্ছিল। অনেক কষ্টে যেন নিজেকে শান্ত করে সে মামাবাবুকে বললেন, আপনি চিঠির কি মানে করেছেন? মামাবাবু একটু থেমে বললেন, মানে আমি কিছুই ঠিক করতে পারিনি। চীনে অক্ষরের তো মাথা মুন্ডু বোঝবার উপায় নেই, এক একটা অক্ষরের এক জাহাজ মানে। তবে বাদুরের ডানা সম্বন্ধে কি একটা যেন কথা আছে। লাউচেন খানিক চুপ করে থেকে মামাবাবুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীরভাবে বললে, আপনি ঠিকই ধরেছেন, বাদুরের ডানার কথা এতে আছে, এবং তার সঙ্গে আর যা আছে তা ভয়ঙ্কর।
শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র রচিত রহস্য গল্প কুহকের দেশে প্রথম পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।